ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা টিকা নিয়ে কয়েকটি গণমাধ্যমের শিরোনাম বা খবর দু একটু পড়ে শোনাচ্ছি। আজকের যে খবরগুলো ছাপা হয়েছে দৈনিক প্রথম আলো, টিকা নিয়ে হঠাৎ অনিশ্চয়তা, ভারতের চাহিদা মিটিয়ে টিকা রপ্তানির খবর নিয়ে মন্ত্রণালয় ও বেক্সিমকোর দুই বক্তব্য। টিকা আমদানি ব্যবহারে অনুমোদন ঔষধ প্রশাসন অধিদপ্তরের। আগামী 2 মাসে ভারতের স্থানীয় চাহিদা পূরণের পর রপ্তানির উদ্যোগ নেবে সেরাম ইনস্টিটিউট, সেরামের প্রধান নির্বাহী। আরও একটি খবর, টিকার ব্যাপারে বাংলাদেশ ও ভারতের মধ্যে G2G চুক্তি আছে। স্বাস্থ্য সচিব, G2Gর প্রশ্ন ওঠে না, বাণিজ্যিক চুক্তি হয়েছে, চুক্তি অনুযায়ী টিকা আসবে। নাজমুল হাসান, এমডি বেক্সিমকো ফার্মা। এগুলো সবই বিভিন্ন ভিন্ন ভিন্ন খবরের শিরোনামে আমি পড়ে শোনাচ্ছি। ভারত $2 টিকা পাচ্ছে, আমরা পাচ্ছি $5.25, জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্যের যিনি চেয়ারম্যান, তিনি বলেছেন। অক্সফোর্ডের করোনা টিকার অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন, এটা ইত্তেফাকের শিরোনাম। নির্ধারিত সময় টিকা পাবে বাংলাদেশ, স্বাস্থ্যমন্ত্রী। টিকা প্রাপ্তি নিয়ে সংশয় নেই, বেক্সিমকো। ভারত ও বাংলাদেশ একই সময় ভ্যাকসিন পাবে, পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ প্রথম থেকেই টিকা পাবে, শৃঙ্খলা। সমকালের শিরোনাম, টিকা নিয়ে তোলপাড়, অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে অনুমোদন, ভারতের সিদ্ধান্তে চুক্তিতে কোনো প্রভাব পড়বে না, স্বাস্থ্যমন্ত্রী। দুশ্চিন্তা অমূলক, চুক্তি অনুযায়ী ভারত থেকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ, পররাষ্ট্রমন্ত্রী। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, প্রথম থেকেই টিকা পাবে বাংলাদেশ, শৃঙ্খলা বলেছেন। চুক্তি অনুযায়ী 1 মাসের মধ্যে টিকা আসবে, নাজমুল হাসান পাপন। আর যুগান্তর পড়ে শোনাচ্ছি, করোনা টিকার অনিশ্চয়তা, সেরামের রপ্তানির অনুমোদন নেই, দেশ রূপান্তর লিখেছে। আমদানি নিয়ে বিভ্রান্তির দিনে টিকার অনুমোদন। বাংলাদেশ প্রতিদিন কি হচ্ছে ভ্যাকসিন নিয়ে শিরোনাম, অক্সফোর্ডের ভ্যাকসিন আমদানি অনুমোদন, শুরুতেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ, শৃঙ্খলার মন্তব্য। ডেইলি স্টার শিরোনাম, অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, বাংলাদেশ ওকেস ইটস ফর ইমার্জেন্সি ইউজ। বিজনেস ট্রিবিউন লিখেছে ভ্যাকসিন কনফিউশন। বিডি নিউজ শিরোনাম, মহামারী মোকাবেলায় বরাদ্দ বেড়ে 6,786 কোটি টাকা। বাংলা ট্রিবিউন, কারা পাবেন করোনা ভাইরাস। বাংলা নিউজ, ভারত থেকে সব দেশে ভ্যাকসিন রপ্তানির অনুমতি হচ্ছে, সেরামের সিইও। এরকম সবগুলো গণমাধ্যম থেকে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় কয়েকটি খবর আমরা বেছে নেই, টিকা টিকা এবং টিকা, এরকম একটি বাস্তবতায় আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম টিকাটক। টিকাটকে আমাদের সঙ্গে আছেন মাসুদ কামাল, সাংবাদিক, স্টুডিওতে আছেন। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেছি, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তিনি আরও একটি জুম মিটিংয়ে ব্যস্ত আছেন, জানিয়েছেন তার সহকর্মীরা। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তাকে পাবো। কোভিড-19 টিকা বিতরণ ও প্রস্তুতি কমিটির সদস্য মোহাম্মদ মোস্তাক হোসেন আমাদের সঙ্গে আছেন। আমরা বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমাদের খুব প্রিয় একজন বিশ্লেষক, অন্তত করোনাকালের নানান গবেষণা তথ্য নিয়ে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন ডক্টর শাহজাদা সেলিম। আরও একজন প্রিয় মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, আইসিডিডিআরবির মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান। সবাইকে নিয়ে টিকাটকের এই আয়োজনে শুরুতেই টিকাটক নিয়ে আমাদের এটিএন নিউজে যা যা খবর হয়েছে সবগুলো দেখাবো না, প্রথমে সাদাত হাবিবি সেতুর রিপোর্টটি একটু দেখে নিচ্ছি। এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। করোনার ভ্যাকসিন নিয়ে হঠাৎই সরগরম আলোচনা। রেগুলেটরি অথরিটি অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে ওরা আমাদের এখানে সাপ্লাই শুরু করতে হবে অ্যাকর্ডিং টু দি এগ্রিমেন্ট। এমন আলোচনার মাঝেই নতুন বছরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বর্তমান সরকারের 20তম একনেকে প্রকল্প উঠেছে 7টি, বাদ গেছে 1টি। তবে এ সভায় আগ্রহর চূড়ান্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা ভ্যাকসিন ক্রয় আর বিতরণ প্রকল্প। করোনা ভ্যাকসিন নিয়ে এপ্রিলে নেওয়া 1100 কোটি টাকার প্রকল্পের আকার বেড়েছে 6 গুণ। 6,500 কোটি টাকার এই প্রকল্পের বিশাল অংশ এসেছে দাতাদের কাছ থেকে, যেখানে ভ্যাকসিন কিনতে ব্যয় হবে 3,504 কোটি টাকা, সংরক্ষণ আর বিতরণে ব্যয় হবে প্রায় 800 কোটি টাকা। সিরাম ইনস্টিটিউট থেকে আমরা 9% ভ্যাকসিন আনতেছি 3 কোটি। আপাতত এগুলো প্রতিটা ভ্যাকসিনের দাম $2 করে ধরা হয়েছে। এরপরে কোভ্যাক্স বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে আমরা আলোচনা করে
আমরা পরবর্তী 11% লোক অর্থাৎ 1,54,80,000 লোককে এই টিকার আওতায় আনবো। সেই ক্ষেত্রে $6 থেকে $10 ধরা হয়েছে প্রতি ডোজ ভ্যাকসিনের দাম। সরকার চাইছে 3 ধাপে মোট 13,76,00,000 মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে, যার মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ডের টিকা প্রতি ডোজ $2 করে কিনছে সরকার। 3,44,00,000 ভ্যাকসিনের জন্য এখানে সরকারের ব্যয় হবে 1175 কোটি টাকা। অর্থের যোগান আছে, ব্যবস্থাপনা আমরা গড়ে তুলেছি। স্টোরিং এর যেটা বিষয়ে ঠান্ডা, সেই ব্যবস্থাপনা আমাদের জেলা পর্যায়ে আছে, উপজেলা পর্যায়েও আছে। যদি কোথাও শর্ট থাকে আমরা বিল্ড আপ করবো এই প্রকল্পের আওতায়। সুতরাং উই আর রেডি। আর আমরা আশা করছি, আমরা বিশ্বাস করি আমরা যথাসময়ে ভ্যাকসিন পাবো, এবং বিতরণ ব্যবস্থাটাও আমরা অত্যন্ত ন্যায় বিচারের আলোকে আমরা করেছি। এদিন একনেকে অনুমোদন পাওয়া 6 প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 9,559 কোটি 23 লাখ টাকা। এদিকে 2012 সাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্পের বারবার কাজের মেয়াদ আর ব্যয় বাড়ানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পে কেন এত বিলম্ব আর ব্যয় বৃদ্ধি তা দ্রুতই জানতে চেয়েছেন সরকার প্রধান। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। টিকা যখন বাজারে এসেছে, কোথাও কোথাও যখন নাকি টিকা দেয়া শুরু হয়ে গেছে, যেসব দেশের কথা আমরা জানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া আরও অনেক আগেই শুরু করেছে টিকা দেয়া। অনেক দেশে দেখি যে টিকা দেওয়ার সাথে সাথে টিকার রাজনীতি শুরু হয়ে গেছে। এই টিকাটক কি আসলে টিকার রাজনীতিরই অংশ? মাসুদ কামাল, আপনার থেকে শুরু করি। টিকা নিয়ে রাজনীতি আছে, টিকা নিয়ে বাণিজ্য আছে, এবং বাণিজ্য ছাড়া তো রাজনীতি হয় না। এখানে বাণিজ্যটাই প্রধান হয়ে গেছে আর কি। আচ্ছা, তো বাণিজ্যটাই আমাদের ভোগাবে। রাজনীতিবিদরা রাজনীতি করবেন, আমাদের জনগণের খুব একটা আপত্তি নেই, কারণ আমরা জানি ওটা আমাদের নিয়তি, তো ওনারা করবেন। কিন্তু বাণিজ্যটা তো সরাসরি আমার গায়ে লাগে, তাই না? টাকাটা তো আমি দেই। আসলে বাণিজ্যের জন্যই তো রাজনীতি। এখন তাই হচ্ছে সরকারি হয়ে যাচ্ছে ব্যবসায়ীদের জন্য, তখন তো সেরকমই ভাবতে হবে। তবে একটা জিনিস কি জানেন, যে অনেক বিতর্ক কিন্তু হচ্ছে এই টিকাগুলি নিয়ে। কি হবে এই টিকাগুলি দেওয়ার পর, এটার কার্যকারিতা কতদিন থাকবে, আদৌ কতদিন থাকবে এটা বলা কঠিন, আসলে কোনো কিছু প্রমাণ হয়নি, তাই না? সবই তো আপনার ভাষা। কিন্তু এখন যেটা হচ্ছে যে সারাটা দুনিয়ার প্রত্যেকটা দেশ কিন্তু টিকা পাওয়ার দৌড়ে লিপ্ত। সেখানে দৃশ্যত এবং যৌক্তিকভাবেই আমরা বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছি। সোজা হিসাব, আমরা একটা মাত্র জায়গা থেকে টিকা আনার জন্য চুক্তি করেছি, সেটা হলো সিরাম ইনস্টিটিউট। ঠিক আছে, কিভাবে করেছে, কত দাম করেছে, ওই আলোচনা না হয় নাই যাই, কিন্তু আপনি আনতে পারবেন কিনা স্পষ্টভাবে বলা হয়েছে। এবং ইন্ডিয়ান একাধিক মিডিয়াতে বলা হয়েছে যে সিরাম ইনস্টিটিউট বলেছে যে ভারতের ভালনারেবল গ্রুপকে প্রোটেক্ট করার পরেই কেবলমাত্র তারা এক্সপোর্ট করবে, এই শর্তে ভারত সরকার তাদেরকে ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল দিয়েছে। দেখেন, শর্ত কিন্তু এটাই, এটা পুনাওয়ালা নিজে স্বীকার করেছেন। আচ্ছা, তারপরে আরও ডিটেলে যে গতকালকেই তারা সিএনবিসিকে বলেছে, এই পুনাওয়ালাই বলেছেন যে আমরা প্রথমে ভারত সরকারকে দিব, তারপরে কোভ্যাক্সকে দেব, তারপরে আমরা যাদের সঙ্গে বাইলেটারাল চুক্তি করেছি তাদেরকে দিব। তো কোভ্যাক্সই পাবে এপ্রিলের পরে, কোভ্যাক্স এপ্রিলের আগে সিরাম ইনস্টিটিউট থেকে পাবে না। যারা বলেন তারা হয় না জেনে বলেন, অথবা জেনে লুকিয়ে রাখেন। এই আদর পুনাওয়ালা যেটা বললেন, এটা কি আসলে উনি বাণিজ্যিক চুক্তির কথা বলেছেন নাকি সরকারি চুক্তির কথা বলেছেন? উনি হয়তো বা সরকারি চুক্তি কাকে দিব, দিতে পারবো, রাইট, কিন্তু বাণিজ্যিক চুক্তিটা তো হয়তো তিনি একটু পাশে সরিয়ে রেখেছেন। সিরাম ইনস্টিটিউট আমাদের ভ্যাকসিন করবো তো একটা বেসরকারি প্রতিষ্ঠান, রাইট, কাজে সরকারি চুক্তিতে ওনারা আসতেই পারবেন না, ওনাদের বেসরকারি চুক্তি করতে হবে। আচ্ছা, সরকারের সঙ্গে সরকার চুক্তি করতে পারে, G2G করতে পারে। কালকে নাজমুল হাসান স্পষ্ট বলেছেন এটা একটা বাণিজ্যিক চুক্তি, রাইট। আপনি বাণিজ্যিক চুক্তি যে কারোর সঙ্গে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন বাণিজ্য করার পর পুনাওয়ালা যখন আমার ভ্যাকসিনকে দেবে, তখন কি রাষ্ট্রীয় অনুমতি ছাড়া দিতে পারবে? পারবে না তো, তারা তো অ্যাপ্রুভালই পেয়েছে এই শর্তে। না, সেটা তো আসলে বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা বাণিজ্য করবে, সরকারের নানান অ্যাপ্রুভাল ইত্যাদি রাজনীতি সবকিছু করেই যাবে। আর ভারত সিরাম ইনস্টিটিউট
দেয়ার কথা, একটা বলছে দেবে, আরেকটা হলো বাণিজ্যিক চুক্তি, আমি একটা দুটার কথা মধ্যে বলি তো একটা আপনাকে। পার্থক্য থাকে। আমি একটা কোভ্যাক্স, finishing যেটা কথা বলি। কোভ্যাক্সের সঙ্গে কি বাণিজ্য চুক্তি হবে? না, যেটা ওটা ওটা ওই শর্তে তারা করেছে এটা। Right. আর এখানে সমস্যাটা আমি একটা কথা বলি, আমাদের বেক্সিমকোর মালিকানার সঙ্গে যিনি জড়িত উনি সরকারের একটা পার্ট। ওই পুনাওয়ালার বাবা যে আরেক পুনাওয়ালা আছে উনি কিন্তু সরকারের পার্ট না, ওরা কিন্তু বেশ পাওয়ারফুল এখানে, তাই না? আজকে আজকে ওদের ইন্ডিয়ান যে ভারত বায়োটেক আছে ওরাও কিন্তু একটা ভ্যাকসিন বের করেছে। আজকে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক রিকোয়েস্ট করার পর এই ভারত বায়োটেকের সঙ্গে সিরাম ইনস্টিটিউটের আজকে একটা মানে আপনার যৌথ সংবাদ সম্মেলন তারা করেছে। সেখানে তারা বলছে আমরা উভয়ে মিলেমিশে করব। ভারত বায়োটেক ওটা কিন্তু ওটাও মানে সরকার আধা সরকার এটা করছে। তো কাজে এই বিষয়গুলো কিন্তু অত সহজ না। আর যদি রাষ্ট্র ওদের যেখানে অনুমতি দেওয়া হয়েছে যে এই শর্তে, সেই শর্ত তারা ভাঙবে, এত পাওয়ারফুল তারা না। আমাদের দেশে এটা হয়তো আমাদের আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে নাও হতে পারে, কারণ আমরা দেখছি যে ব্যবসায়ীদের ইচ্ছা অনুযায়ী সরকার মাঝে মাঝে চলে, ওখানে চলবে না। আচ্ছা, তাহলে ওখানে মনে হচ্ছে যে তারা সরকারকে চালানোর কোনো চেষ্টা আমার করেননি মনে তারা। হয় না, আমার হিসাবে বলে না যে আপনি জানুয়ারির মধ্যে পাচ্ছেন, যদি বলছেন না ইয়ে এসে গেল বলে, ইয়ে যেটা বলছে ওই আচ্ছা, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলছে না আপনার যে just নির্ধারিত সময় আসবে, আপনার উনি সূচনা সময়টা বলুন না কবে। বক্তব্যের একটা মানে একেবারে প্রথম লাইনটাই আপনি বলেছেন যে এই টিকা কাজ করবে কি করবে না, কয়টা ডোজ লাগবে কি লাগবে, সেগুলো না জেনে, আমরা সেগুলো নিয়ে প্রশ্ন না করে পরিষ্কারভাবে আমরা না জেনেই আমরা টিকা পাচ্ছি কি পাচ্ছি না সেই আলোচনার মধ্যে আছি, সেই দৌড়ে আমরা অনেক পিছিয়ে আছি, এবং এই রাজনীতি বাণিজ্য সেগুলো তো একটা আলোচনার ক্ষেত্র তৈরি করে দিয়েছে। নিশ্চয়ই বিশেষজ্ঞ যারা আছেন তারা এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন। আমরা একটা মাস্ক পরানোর জন্য কত শত কথা বলতে হয়েছে সেটা নিয়ে, তাও কিন্তু আমাদের এই একটা মাস্ক যেটা শরীরের ভেতরে পুশ করতে হয় না, এটার ভালো আর মন্দ নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু সেটা নিয়েও অনেক অনেক জিজ্ঞাসা মানুষের, একটা মাস্ক পরবে কি পরবে না, এখন পরবে না তখন পরবে। আর টিকার বিষয়টি যেটা ক্ষতিকর হতে পারে, কাজ করতেও পারে নাও করতে পারে, এখানে একটু সরকারের একটা ইনভেস্টমেন্টের ব্যাপারও আছে, প্রতিটি মানুষকে ফ্রি দিতে গেলেও সরকারকে টাকা গুনতে হয়। সেই জায়গায় আমরা প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা করছি। শাহজাদা সেলিমের কাছ থেকে একটু এই বিষয়টা নিয়ে শুনতে চাই। আমরা যুক্তিহীনভাবে একটা অন্য ইস্যুতে নাক গলাচ্ছি, নাকি এটাও আমাদের অধিকারের মধ্যে পড়ে? কখন পাবো, কিভাবে পাবো, জিটিউজি পাবো নাকি ব্যবসায়ীদের কাছ থেকে পাবো, সেটাও আমাদের একটা ইস্যু। জি, ধন্যবাদ মনীষা আপনাকে, এবং মুস্তাক ভাই আছেন, আনোয়ার ইকবাল ভাই, সবাই বিদগ্ধ বিশেষজ্ঞ। মাসুদ কামাল ভাই তো আমাদের বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত সাংবাদিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছাড়া জয়েন করবেন। সুতরাং আমি মনে হয় অনেক বেশি কিছু বলার চেয়ে আমি আমার অবস্থানটা থেকে বলি যে করোনা মহামারীতে সারা পৃথিবী জর্জরিত, সবকিছু, বাণিজ্য, স্বাস্থ্য, রাজনীতি, স্বাভাবিক জীবন, সবকিছু জর্জরিত, এবং এর থেকে কবে মুক্তি পাবো সেটা কিন্তু বলা মুশকিল। এবং আমরা যদি অতীতের কথা ভাবি যে 100 বছর আগে যেটা হয়েছিল সেটা হলে আরো 3-4 বছর আমাদের এটা ভুগতে হতে পারে। এখন এই ভ্যাকসিনটা কিন্তু অনেকের কাছে খুব বেশি আকর্ষণীয় একটা অপশন মনে হয়েছে, যে এটা হলেই আমরা মনে হয় এবারের মতো রক্ষা পেয়ে গেলাম। এরকম ভাবার কোনো কারণ নেই। প্রথমত মাসুদ কামাল ভাই যেটা বলেছে সেটা খুবই সত্যি। একটা ভ্যাকসিন আসছে, একটা মানে বিভিন্ন কোম্পানি যদি আনছে, কিন্তু ভ্যাকসিনটা হলো করোনা ভাইরাসের এগেইনস্টে। কতটুকু কাজ করবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, দ্বিধাদ্বন্দ্ব থাকবেই। কারণ হলো একটা ভ্যাকসিনকে মানুষের ব্যবহার উপযোগী করে বাজারজাত করতে 8-9 বছর লেগে যায়। এবার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে, আমাদের এত অপেক্ষা করার সুযোগ নেই, এবং বৈজ্ঞানিক উন্নতিও হয়েছে। কিন্তু তারপরও ভ্যাকসিনটা দিয়ে কি হবে সেটা কিন্তু এখনো আমাদের ধারণার বাইরে নেই। কিন্তু কিছু কিছু ধারণা হয়েছে যে কোন কোম্পানির ভ্যাকসিনে কতটুকু সেফটি, কোন কোম্পানির ভ্যাকসিনে কতটুকু এফিকেসি পাওয়া যায়, এরকম একটা ধারণা হয়েছে, কিন্তু সেটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করা যায়নি। যেমন অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটা, সেটার বড় সুবিধা হলো যে সাইড ইফেক্ট এখন পর্যন্ত কম মনে হচ্ছে। কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে, এটা কিন্তু আবারও বলছি প্রভেন নয়, কারণ যত সময় যাবে তার চেহারা পাল্টাবে। এগুলো এভাবেই কিন্তু কাজটা আগায়।
অন্যান্য ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে মুন্নি শাহ যেটা বলেন সেটা সত্যি, যে ভ্যাকসিনগুলো সাইড এফেক্টটা কেমন হবে, তারপরে মানুষ কি হতাশ হয়ে পড়বে কিনা, নিচে অনাগ্রহ প্রকাশ করবে কিনা, সেটা কিন্তু একটা ভাবনার কারণ। এবং মুস্তাক ভাই খুব ভালো করে বলতে পারবেন পরে যে আমাদের বাংলাদেশে যে ভ্যাকসিন দেওয়া, এবারে ভ্যাকসিন দেওয়ার যে পলিসি দাঁড় করিয়েছেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মন্ত্রণালয় দিয়েছেন, সেখানে ওনারা খুব বড় করেই ভাবছেন যে ভ্যাকসিন দিয়ে যারা নেবেন তাদের ক্ষেত্রে পরবর্তী 1-2 দিন, 5 দিন, 10 দিন কি কি সমস্যা হতে পারে সেটা খুব বড় করে বিবেচনায় আনা হচ্ছে। তো সেগুলো কিন্তু ভাবনার ব্যাপার, কিন্তু সামগ্রিক পরিস্থিতিতে এই করোনা ভাইরাস সংক্রান্ত যে রোগটি কোভিড-19 ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি প্যারামিটার ধরি, সেটার সবচেয়ে বড় প্যারামিটার ছিল যে টোটাল জনগণের কত অংশকে আমরা টেস্ট করেছি। বাংলাদেশ একদম নিচের দিকে রয়ে গেছে। এখন আমি দু একটা দেশের নাম বলি, যেমন গত 4 দিন আগে ইসরায়েলের 11.8% মানুষের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। ওই একই দিনে 3.8% রাশিয়ার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। হিসাবগুলো কিন্তু এপিডেমিওলজি এখন এইভাবে দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন হিসাব করছি যে বাহরাইনেও কিন্তু অনেক দূর এগিয়ে তারা তাদের জি অনেক অনেক দেশ, আমি সব বললাম না, 27% মানুষকে তারা দিয়ে দিয়েছে। জি, এখানে আমরা হিসাব করছি যে আমরা কবে পেতে পারি, এবং যে বক্তব্যগুলো শুনছি খালি হতাশায় তৈরি করছে। যেমন আমরা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের যে বক্তব্য শুনছি, প্রতিদিনই কিন্তু আমরা আলটিমেটলি এটা বুঝে গেছি যে আসলে ডেট কিন্তু হিসাব করা যাচ্ছে না ওনার বক্তব্যের পর থেকে, যে আমরা হয়তো আরো সময় লাগতে পারে আমাদের পেতে। আর একটা কথা হলো যে ভারতের সিরাম ইনস্টিটিউট কেন্দ্রিক যে আলোচনাটা তৈরি হয়েছে, ওরা ভারতেই কাজ করে, ভারতের জনগণের সরকারের চাহিদার প্রতি তাদের সম্মান প্রদর্শন করতে বাধ্য থাকতে হবে। সুতরাং ওখানকার যে প্রথম সারি যারা ভ্যাকসিন পাবে তাদেরকে না দিয়ে সরকার তাদেরকে বাধ্য করবে, এটা ভাবাটা খুব বেশি বোকামি হবে কিন্তু। তাহলে এটা কিন্তু মাথায় রেখে বরং আমরা কিন্তু ভ্যাকসিনকো যে কাজটা করছি, ভ্যাকসিনকো সরাসরি অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে আনতে পারতো, তাহলে কিন্তু মাঝখানের এই ভোগান্তিটা না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো আমাদের। কিন্তু আমরা এই ভোগান্তিতে পড়ে গিয়েছি মনে হচ্ছে আপাতত। আমি মুস্তাক ভাইয়ের কাছ থেকে একটা জিনিস একটু সহজ করে বুঝে নিতে চাই। আমরা এই করোনার আলোচনায় বারবার করে 100 বছর আগের সেই স্প্যানিশ ফ্লুর অভিজ্ঞতার কথা বলছি। সেই স্প্যানিশ ফ্লু যেটা শাহজাদ সেলিম বললেন যে 2-3 বছর ভুগিয়েছিল ছিল আসলে, কিন্তু তারপরে কি হলো? ফ্লুটা তো উড়ে যায়নি, সেটা কিভাবে নিয়ন্ত্রিত হলো? ভ্যাকসিন কতদিনে ভ্যাকসিন কি হয়েছিল, সেটার সময়টাও কতদিন লেগেছিল? একটা প্রশ্ন। দ্বিতীয়ত, বিজ্ঞানের উন্নতি হয়েছে। আপনারা এর আগে ভ্যাকসিন নিয়ে যখন নাকি বা করোনার শুরুর দিকে যে ভ্যাকসিন হয়তো আসবে, ভ্যাকসিন নিয়ে অনেকেই চেষ্টা করছে, অক্সফোর্ড তখনও একেবারে তাদের গবেষণায় মনোনিবেশ করেছে। আসলে এটা কি আসলে এটা তো বিজ্ঞান, এখানে তো সময় হলো সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। এখানে অনেক সময় মনে হয় যে 10 মাসের মাথায় যখন নাকি করোনার টিকা হয়ে যায়, এখানে হাজার হাজার কোটি কোটি ডলার দেওয়া হয়েছে, $মিলিয়ন দেওয়া হয়েছে। অর্থাৎ এই দ্রুততা কি টাকা দিয়ে মানে মেক আপ করা যায় আসলে, যে এটা বেশি টাকা বেশি তাড়াতাড়ি পাওয়া যাবে? আমি বিজ্ঞানের জায়গা থেকে, গবেষণার জায়গা থেকে আপনাদের মতামত শুনতে চাচ্ছি। আমি ডাক্তার মুস্তাক হোসেনের কাছ থেকে শুনতে চাই। জি, ধন্যবাদ। প্রথম যে বিশ্ব মহামারী, যেটা আমাদের লিখিত ইতিহাস, হয়তো এর আগেও হয়েছে, আমরা হয়তো এটা ধরতে পারিনি। এবং ওই সময় 1918 সালে 14-18 সালে আমরা ভারতবর্ষে যারা ছিলাম তারা হয়তো ভেবেছি যে যুদ্ধে না খেয়ে মানুষ মারা গেছে। প্রকৃতপক্ষে একটা বিশাল সংখ্যক মানুষ ইনফ্লুয়েঞ্জা মহামারীতে মৃত্যুবরণ করেছেন। যমুনা, গঙ্গাতে অনেক লাশ ভেসে গেছে, আমাদের বাংলাদেশে অনেক মানুষ মারা গিয়েছে। তো তখন কিন্তু ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। প্রাকৃতিক ভাবেই সেই ইনফ্লুয়েঞ্জা যেটি মহামারী ঘটিয়েছিল H1N1, সেটা সিজনাল ইনফ্লুয়েঞ্জা, মৌসুমী ইনফ্লুয়েঞ্জায় পরিণত হয়েছে। তার যে মারাত্মক মারণ ক্ষমতা সেটি হ্রাস পেয়ে গিয়েছিল। তো সেজন্য তো আমরা বসে থাকতে পারি না। এখন বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে এবং ইনফ্লুয়েঞ্জা নিয়ে সবচাইতে বেশি গবেষণা এবং সার্ভেলেন্স হচ্ছে। এবং বাংলাদেশে আমরা মহামারী প্রতিরোধ করতে যে সমস্ত অভিজ্ঞতা, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা মহামারী প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে প্রত্যেকটা দেশে সার্ভেলেন্স হচ্ছে। আমাদের যে IDCR এর ল্যাবরেটরিটা উন্নয়ন ঘটেছে, সেটা কিন্তু ইনফ্লুয়েঞ্জা মহামারী হতে পারে আবার, সেই আশঙ্কাকে সামনে রেখে। তো করোনা ভাইরাস মহামারীকে মোকাবেলা করবার জন্য মানুষের এযাবৎকাল যে সঞ্চিত জ্ঞান, ইবোলা ভাইরাসের বিরুদ্ধে টিকা আবিষ্কার করার চেষ্টা হয়েছে, এখনো পুরোপুরি সফল হয়নি।
তারপরে মার্স করোনা ভাইরাস, যেটা সৌদি আরব এবং মধ্যপ্রাচ্য থেকে উদ্ভূত হয়েছে, সেটি পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, বাট আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু বিশ্ব মহামারী হয়নি। সেটার বিরুদ্ধে কিন্তু টিকা আবিষ্কার হয়নি এখনো পর্যন্ত। এবং প্রথম যে সার্স মহামারী হয়েছিল 2003-4 সালে, সেটি অবশ্য সেই মহামারী সেই ভাইরাসটি কোথায় যেন হারিয়ে গেছে। এখন মনে হচ্ছে সেই লুকানো ভাইরাসটিকে আবার জেগে উঠলো। এবারে একটা অভূতপূর্ব বৈজ্ঞানিক উন্নতি হয়েছে। এই যে মডার্না এবং ফাইজার যেই টেকনোলজিতে, যে প্রযুক্তিতে টিকা আবিষ্কার করেছে, এটা একেবারেই নতুন। চেষ্টা করা হয়েছিল ইবোলার সময়, সফল হয়নি। এইটা যদি সফল হয় তাহলে একটি টিকাতে কিন্তু অনেকগুলো রোগকে আমরা প্রতিরোধ করতে পারবো। এটা নিয়ে সংশয় যেহেতু যেমন আছে, তেমনি আবার অনেক আশাবাদও আছে। আর অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা, এটাও কিন্তু মানে একেবারে পুরাতন নয়, এটাও কিন্তু অনেকটা নতুন। এটার বিরুদ্ধে জিকা ভাইরাস, ইবোলা ভাইরাস এবং ডেঙ্গি ভাইরাসের বিরুদ্ধে টিকা আবিষ্কার করার চেষ্টা হয়েছে। এগুলো এখনো কিন্তু চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়নি। ডেঙ্গি ভাইরাসের ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে আমরা চালু করতে পারিনি, কারণ ফিলিপিন্সে এই টিকা প্রয়োগ করতে গিয়ে অনেকগুলো শিশু মারা গিয়েছে, তাদের ডেঙ্গি হয়েছে। এটাও আরো উন্নতি করতে হবে। কিন্তু দেখুন, মানুষের চেষ্টা কি না হয়, এই যে ভাইরাল ভেক্টর দিয়ে অ্যাস্ট্রাজেনেকা এবং রাশিয়ার স্পুটনিক, এই দুটো কিন্তু একই টেকনোলজিতে করছে। সেটা কিন্তু আমরা প্রয়োগ করছি। এখনো পর্যন্ত তেমন কোনো বড় ধরনের মানে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখিনি। টিকা দিতে যে সমস্ত সাধারণ প্রতিক্রিয়া হয় সেটি দেখা যাচ্ছে। তবে খুবই অল্প সময়, অন্তত পক্ষে 2 বছর অপেক্ষা করতে হয় টিকা দেওয়ার পরে মানব দেহে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় কিনা। কাজে এখন যারা টিকা নিচ্ছেন তারা সম্পূর্ণ স্বেচ্ছায়, এই ঝুঁকি আছে এটা মেনে নিয়েই তারা করছেন। তাদের এরা এই টিকাটা বাধ্যতামূলক করা যাচ্ছে না, সবাই এমার্জেন্সি ইউজ দিয়েছে। অর্থাৎ আপৎকালীন হিসেবে আমরা করোনা ভাইরাসের মহামারীকে মোকাবেলা করবার জন্য আমরা সবাই ঝুঁকি নিয়ে এই টিকা নিচ্ছি। এই কারণে পশ্চিমা দুনিয়াতে টিকা নিয়ে এত সমস্যা, এবং পশ্চিমা দুনিয়াতে আগে থেকেই টিকা নিয়ে সমস্যা ছিল। কিন্তু বাংলাদেশের মতো আমাদের দেশে আমরা উপকার পেয়েছি টিকা দিয়ে। আমাদের এই যে স্মল পক্স দূর হয়েছে, পোলিও দূর হয়েছে, অনেক মহামারীকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবং এই কারণে বাংলাদেশেও আমরা এই টিকাটা হয়তো আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি কখন টিকাটি আসবে। তবে একটি বিষয় আপনাদের মাধ্যমে বলতে চাই যে টিকা নিয়ে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। গেল রব করে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতির কোনো কিছু এড়িয়ে যাই, যদি একবার বাংলাদেশের মানুষের মনে টিকা নিয়ে কোনো সন্দেহ আসে, কোন রকম অনাস্থা আসে, এটি কিন্তু অন্যান্য যে টিকা কর্মসূচি আছে সেখানে কিন্তু বিরূপ প্রভাব ফেলবে। কাজেই আমাদেরকে আমরা অবশ্যই দ্রুত করব, আমরা তাড়াতাড়ি করব, কিন্তু তাড়াহুড়া করব না। আমরা সমস্ত বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে 2-1 দিন দেরি হতে পারে, কিন্তু আমরা সবকিছু মানে আমাদের সবকিছু নিশ্চিত হয়ে আমরা দেশে টিকা করতে যাই। আমরা খুব একটা পিছিয়ে যাইনি। কোনো দেশের উদাহরণ দিলেন, তাদের জনসংখ্যা বেশ কম, তারা অর্থনৈতিকভাবে আমাদের চাইতে অনেক শক্তিশালী, তারা টিকা আগে থেকেই তারা করেছে। টিকা কিন্তু মাত্র আবিষ্কার হওয়া শুরু হয়েছে। আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলন রয়েছে, তাদের নিয়মিত সংবাদ সম্মেলন। অনেকগুলো টিকার কোম্পানি, 10টার অধিক, তারা আবেদন করে রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। একটি মাত্র ফাইজারকে অনুমোদন দেওয়া হয়েছে, আরো কয়েকটি অনুমোদন দেওয়ার পথে রয়েছে। কাজে আমরা খুব একটা পিছিয়ে নেই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যদি একটু ধীরে চলি, আমরা যদি অন্যান্য জায়গায় টিকার প্রয়োগটা পর্যবেক্ষণ করি, তাহলে আমাদের দেশের মানুষ টিকা দিতে কিন্তু অনেকটা আস্থার ভাব তারা পাবে। কাজে আমার মনে হয় আমাদের খুব একটা দেরি হয়নি। আমরা আমাদের মনের মধ্যে একটা মনে করতে পারি যে আমরা একটি টিকার উপরেই আমাদের ভরসা, সেটা ঠিক নয়। আমাদের এখানে দ্বিপাক্ষিক ভাবে, বহুপাক্ষিক ভাবে, সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে অনেকগুলো সংস্থার সাথে টিকা নিয়ে আলোচনা হচ্ছে। এবং সেটি নিশ্চয়ই আমরা শুধুমাত্র ভারত থেকে টিকা এনে আমাদের যে জনগোষ্ঠী তাদের যে সবকিছু পূরণ করতে পারবো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 20% টিকা দেবে, এটাও কিন্তু আমরা ধরে নিতে পারি না যে আমরা পেয়ে গেছি। এটা পেতেও কিন্তু আমাদেরকে অনেক চেষ্টা করতে হবে, অনেক কাঠখড় পোড়াতে হবে। আমরা সবাই যদি একসাথে থাকি, বিশেষ করে আরো শুনবো মোস্তাক হোসেন, আপনার কাছ থেকে শুনবো। আমি একটু ICDDRBর মহামারী নিয়ন্ত্রক প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান ডক্টর আনোয়ারুল ইকবালের কাছে প্রশ্ন রাখছি। যেটা বলছিলেন মোস্তাক হোসেন, তাড়াহুড়া করব না, সেটা একটু
আমরা দ্রুত করব হয়তো বা, কিন্তু তাড়াহুড়া করব না। তাড়াহুড়া না করার মতো তো কোভিড স্ট্যাটাস আমাদের আছে। একজন চিকিৎসক হিসেবে, গবেষক হিসেবে তো তাই বলবেন। কারণ আমাদের যে আক্রান্তের হার, আমরা আসলে শুরুতেই বলি যে আমাদের টেস্ট কম হয়েছে ইত্যাদি, তারপরেও যে মৃতের সংখ্যা অন্যান্য দেশের যে একেবারে ভয়াবহ অবস্থা, আবহাওয়া, বরফ শীতল ইত্যাদি, সেগুলো সব কিছু যদি বিচার করি তা নিয়ে আমরা টিকায় কতটা পিছালাম, কতটা এগোলাম, সেটা নিয়ে অতটা হইচই না করলেও চলে কিনা আমাদের এই কোভিড স্ট্যাটাসে। বিরতিতে যাবার আগে ডক্টর আনোয়ারুল ইকবালের কাছে প্রশ্নের উত্তর অবশ্যই নিব। আমাদের নিউজ আওয়ার এক্সট্রার একটা ছোট্ট বিরতি টিকাটকের। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আজকের শিরোনাম টিকাটক। টিকাটকে আমরা এখন ডক্টর আনোয়ারুল ইকবালের কথা শুনব, আইসিডিডিআরবির মহামারী নিয়ন্ত্রক এবং প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান। জি ধন্যবাদ, এবং এটিএন নিউজের সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি, আমি আসলে মোস্তাক ভাইয়ের সাথে 100% একমত। আমি একটু কথাটা ঘুরিয়ে বলি এইভাবে, ধরেন গ্লোব বায়োটেকের কথাটা আমি বাদই রাখছি। ধরেন আমরাই ভ্যাকসিন প্রস্তুত করি, আমরা ভারত কিংবা আমেরিকার জায়গায় আছি, আমি শিওর আমাদের দেশের লোক কোনো মতেই এই ভ্যাকসিন রপ্তানি করতে দিত না। এখন আপনি আসেন, গতকালকের যে পত্রপত্রিকা বা গতকালকের থেকে কিন্তু আজকে অনেকটাই ক্লিয়ার, এবং গতকালকে আমি নিজে পাপন ভাইয়ের সাথে কথা হয়েছে আমার, এবং আজকে তো উনি স্পষ্ট বলেই দিয়েছেন যে এই যে একটা দোলাচলের মধ্যে আমরা পড়েছি, এটা কিন্তু খুব সহসাই কেটে যাবে, এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কারণ নেই। মানে আমরা অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ভ্যাকসিন যেটা পেতে যাচ্ছি, এটা হয়তো বা খুব সম্ভব 15 দিন পরেই হবে বা 1 মাস পরেই হবে। সেটা নিয়ে আমরা যত বেশি হইচই করব, যত বেশি আমরা এটা নিয়ে নাড়াচাড়া করব, আমাদের দেশের মানুষরা আরো ভয়ে নিশ্চুপ হয়ে যাবে। এই কারণে বলছি কথাটা, আমি কিন্তু কখনো প্রতিটা টক শোতে বলেছি যে ভ্যাকসিন একমাত্র ওয়ে আউট না, কারণ এই ভ্যাকসিনের সাথে সাথে আমাদের যে আনুষঙ্গিক জিনিসগুলো আছে সেটা যদি আমরা না করি, আপনি ভ্যাকসিন দিলেও আপনি কোভিড থেকে নিস্তার পাবেন না। কেন না, এটা মাথায় রাখতে হবে, বৈশ্বিক মহামারী, এবং যত দেশ যত বেশি কিনে রাখুক, যেমন কানাডার একটা উদাহরণ দিয়েই বলি, তারা পার পার্সনের জন্য 10টি করে ভ্যাকসিন রেখে দিয়েছে, বাট তাদের মাথায় এটা আসতে হবে যে সারা বিশ্বকে যদি আমি একটা ফ্যামিলি ধরি এবং বিশ্বের 70% লোককে যদি আমি ভ্যাকসিনেটেড করতে না পারি, তাহলে কিন্তু এই ভ্যাকসিন কিন্তু কাজ করবে না। আমার সাথে মোস্তাক ভাই আছেন, আমি জানি উনি আমার সাথে একমত হবেন। সুতরাং টুডে টুমরো আমাদেরকে কিন্তু এই ভ্যাকসিন দিতে হবে। এবং আমি সাংবাদিক ভাই যিনি স্টুডিওতে বসে আছেন ওনার জন্য বলছি, কোভ্যাক্স কিন্তু অনেক আগেই ডিক্লেয়ার দিয়েছে যে আমাদের এখানে ভ্যাকসিন আসতে আসতে কিন্তু আপনার জুন পর্যন্ত লাগবে। এবং জনসন এন্ড জনসন যে কোম্পানিটা আছে, এটা একমাত্র কোম্পানি যারা সিঙ্গেল ডোজের ভ্যাকসিন তৈরি করেছে, এবং তারা 50 কোটি ডোজ শুধুমাত্র কোথাও বিক্রি করবে না, তারা শুধুমাত্র কিন্তু কোভ্যাক্সকেই দেবে, এবং সেই কোভ্যাক্স কিন্তু ডিস্ট্রিবিউট করবে কোন কোন দেশকে তারা প্রায়োরিটি বেসিসে দেবে। তো সুতরাং কিছু সবাই যে ব্যবসা বাণিজ্য করছে তা না। আমি এই জনসন জনসনের কথাটা বলতে চাচ্ছিলাম এই কারণেই, আমরা জানি যে সব কয়টা ভ্যাকসিন এই পর্যন্ত আপনার 2টো করে ডোজ, এবং একমাত্র জনসন এন্ড জনসন এখন পর্যন্ত কিন্তু 1টা ডোজের ভ্যাকসিন তারা তৈরি করেছে, এবং তারা 50 crores অফ ভ্যাকসিন কিন্তু কোভ্যাক্সকে দিয়ে দিবে।
সুতরাং আমরা আশাবাদী থাকি, কিন্তু বারবার আরেকটা কথা বলি যে ভ্যাকসিন কিন্তু একটা মাত্র ওয়ে অফ এক্সিট, আরো কিন্তু ওয়ে আছে। যেমন আমি বলে দিচ্ছি, আমাদের যে নোভেল করোনা ভাইরাস যেটি দিয়ে আমরা আক্রান্ত, এটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। আমরা কিন্তু বিভিন্ন অন্যান্য অসুখের ওষুধ ব্যবহার করে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু অনেক কোম্পানি স্পেশালি আপনার ইউনাইটেড কিংডমের কলেজ অফ অ্যান্ড হসপিটাল অ্যাস্ট্রাজেনেকার সাথে মিশে তারা কিন্তু একটা মনোক্লোনাল অ্যান্টিবডি ওষুধ তৈরি করে ফেলেছে, থার্ড স্টেজ পর্যন্ত চলে গেছে। এটা কিন্তু দুটো মনোক্লোনাল অ্যান্টিবডি একসাথে করে তারা AZD7442 নামে একটা ওষুধ বের করছে, যেটা থার্ড স্টেজ পর্যন্ত আছে। তারা বলতে চাচ্ছে এটা আপনার করোনা ঠেকাবেও, টিকা হিসাবেও কাজ করবে, প্লাস আপনার ওষুধ হিসাবেও কাজ করবে। তো এইসব জায়গায়ও কিন্তু আমাদের অগ্রগতি হচ্ছে। সুতরাং আমরা যেন হতাশায় না ভুগি এবং আমরা শুধু ভ্যাকসিন না করি। জি জি, হ্যাঁ সেটাই, সেই জায়গায় আসতে চাই। একটা মাত্র ওয়ে অফ এক্সিট বললেন ভ্যাকসিন, তার মানে কি? সহজ করে যদি বলি, ধরলাম ভ্যাকসিন দেরিতে আসুক অথবা আগামীকাল আসুক, আমরা ভ্যাকসিন নিয়ে নিলাম এবং নির্দিষ্ট ডোজও নিলাম, তাহলে কি মানে আমরা নিশ্চিন্ত যে করোনা হবে না? তাহলে কি আমাদের মাস্ক পরতে হবে না, হাত ধুতে হবে না, দূরত্ব মেনটেন করতে হবে না? আমার থেকে করোনা সারা জীবনের জন্য চলে গেল, এটাতে আমি নিশ্চিত হতে পারবো? না, একেবারেই না। আমি ঠিক ওইটি বলতে চাচ্ছিলাম, কারণ প্রতিটা কোম্পানি কিন্তু তাদের এফিকেসি রেটটা বলেছে, কিন্তু কতদিন পর্যন্ত আপনাকে প্রোটেকশন দিবে সেটা বলেননি। প্লাস আপনি যদি ভ্যাকসিনেটেড হনও, আপনার নাজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি থেকে কিন্তু আরেকজন আক্রান্ত হবে। সুতরাং আমাদের ভ্যাকসিন দেই বা না দেই, আমাদের অন্ততপক্ষে অ্যানাদার 1.5 years, আমি বলছি একটা হিসাব করে, যেহেতু সব ভ্যাকসিনই বের হয়ে যাবে, যদি আমরা মনে করি যে আমাদের দেশেও, যেটা গভর্নমেন্ট বলছে যে আপনার 13,76,00,000 মানুষকে ভ্যাকসিনেটেড করতে পারে, তারপরেও আমাদের মাস্কটা পড়তেই হবে। এই কারণে আপনার নাজাল ক্যাভিটি এবং ওরাল ক্যাভিটি থেকে আরেকজন আক্রান্ত হবে যে ভ্যাকসিনেটেড না। তো সুতরাং আপনার এই জিনিসটা আমাদেরকে আরো ধৈর্য সহকারে আরো 2 বছরের মতো চিন্তা করে কিন্তু আমাদের আগাতে হবে। সুতরাং এই আমাদের ভ্যাকসিন আসলো, এবং সবচেয়ে মনে রাখতে হবে আরেকটা জিনিস, আমি ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে বের হয়ে গেলাম, নট দ্যাট। অ্যান্টিবডি তৈরি করতে গেলে কিন্তু একটা ভ্যাকসিনের মিনিমাম, আপনি যখন একটা ভ্যাকসিন পুশ করবেন, আপনার কিন্তু 4 উইক থেকে 5 উইকস সময় লাগবে অ্যান্টিবডি ডেভেলপ করতে। এবং সেখানেই অ্যাস্ট্রাজেনেকার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তারা কিন্তু ল্যান্ডসেটে পাবলিশ করেছে, অ্যাস্ট্রাজেনেকা একমাত্র তারা কিন্তু ভাইরাল ভাবে জিনিসটা তৈরি করেছে, মানে অর্থোডক্স ওয়েতে, যেটা মোস্তাক ভাই একদম কারেক্টলি বলছিলেন যে মডার্না এবং আপনার ফাইজার কিন্তু আর্টিফিশিয়াল এমআরএনএ ভ্যাকসিন তৈরি করেছে, আর এটা কিন্তু করেছে আপনার শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস দিয়ে। সুতরাং এটা কিন্তু তারা নর্মাল ওয়েতেই করেছে, কিন্তু তাদের যে সাকসেস রেটটা কিন্তু আমার কাছে ভীষণ একটু অবাক লাগে, কারণ তারা বলছে 62 থেকে 90%, মাঝখানে কিন্তু অনেক গ্যাপ, এভারেজে বলছে 70%। আবার 30 তারিখে এই আদার পুনেওয়ালাই বলছেন যে এখন এই ভ্যাকসিনটা যদি এখন আপনি পুশ করেন এবং তার 3 মাস পরে যদি পুশ করেন, তাহলে কিন্তু 95% এফিকেসি রেটটা দেবে। তাহলে একটি অ্যাস্ট্রাজেনেকা কিন্তু 3 রকম ভাবে তাদের পার্সেন্টেজ গুলো বললো। এবং তাদের আরেকটা যেটা সমস্যা, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারাল প্রবলেমেই কিন্তু বের হয়ে এসেছে যে প্রথম ডোজ যদি আপনি হাফ ডোজ দেন, পরের ডোজ যদি আপনি ফুল ডোজ দেন, তখন কিন্তু আপনার 90% এফিকেসিটা আসছে। এটা কিন্তু সায়েন্টিস্টরা বের করেন নাই, এটা কিন্তু বের হয়েছে ম্যানুফ্যাকচারাল প্রবলেমের জন্য। আমি তো মনে করি আমাদের ভুল থেকে তারা দেখেছেন যে অর্ধেক আর ফুল ডোজের মধ্যেও দেখি এফিকেসি 92% তারা অনেক কাজ করে। আবার আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিলেন যে একই ভ্যাকসিন যদি 3 মাস পরে দেয়, তাহলে এটা 92% কাজ করবে। তাহলে ওইটা কি ভ্যাকসিনের গুণ বাড়লো? ভ্যাকসিনের যে অ্যাম্পুলটা থাকলো সেইটার মধ্যে কি অনেক মাল মশলা ঘনীভূত হলো সেইটা, নাকি আমার শরীর আসলে তৈরি হলো? এটা একটু বুঝতে চাই। এটা আসলে আমাদের পুরো শারীরিক একটা ব্যবস্থার কথাই উনি বলতে চেয়েছেন, বাট
এটা আমি আপনাকে রেফারেন্স সহ বলে দিচ্ছি, 30 তারিখের বিজনেস টুডেতে এই কথাগুলো কিন্তু আছে, আদার পুনেওয়ালার রেফারেন্স দিয়েই। তো সুতরাং ওনারা কিন্তু এই জিনিসটা ঠিক করছেন না, না, আমরা এক এক সময় কিন্তু ওনারা এক একটা বলে যাচ্ছেন। আচ্ছা, সেটাই মানে আসলে আমরা অনেক সময় অনেক কিছু যুক্তিহীনভাবে বিশ্বাস করতে পছন্দ করি, আবার কোথাও যখন নাকি জীবনের ব্যাপার আছে, বেঁচে থাকার ব্যাপার আছে, তখন আমাদেরকে অনেকখানি পরিষ্কার হতে হয়। অনেকে চাইছেন আমরা এই ধরনের কথাবার্তা অমুক জায়গায় লিখেছে, তমুকে লিখেছেন, আদার পুনিয়াওয়ালা এই কথা বলেছেন, অন্য ব্যাপারে অন্য কিছু বলছেন, তার মধ্যে বিজ্ঞানটা আসলে কি, এবং সেটাই সেই জন্যই আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকেই মানে যুক্তিটা শুনতে চাই। কারণ আমরা জানি যে আপনারা কেউ ল্যাবে বসে নেই, আপনারা কেউ অ্যাস্ট্রাজেনিকার ওখানে নেই, অক্সফোর্ডের ল্যাবেও নেই। সুতরাং শুধু কমন সেন্স এবং আপনাদের জ্ঞান থেকে আমরা এগুলো একটু ভাঙিয়ে নিতে চাই, যে যেই সব স্টেটমেন্টগুলো পড়ছি নন বিশেষজ্ঞ যারা এটা নিয়ে একদমই গবেষণা করেন না, যারা বাণিজ্য করেন, তাদের অনেক স্টেটমেন্ট আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করছি। রিস্ক ফ্যাক্টরের কথাগুলো বললেন, আবারও একটু এই জায়গাটা একটু পরিষ্কার হই। ডাক্তার শাহজাদা সেলিমের কাছ থেকে একটু পরিষ্কার হতে চাই, যেটা বলছিলেন ডাক্তার আনোয়ারুল ইকবাল, যে হ্যাঁ, আমাদের ভ্যাকসিন নেবার পরে 1-1.5 বছর পর্যন্ত মাস্ক অবশ্যই পরতে হবে। তার মানে হলো মাস্ক এবং যেই স্বাস্থ্যবিধি সেটাও মানতে হবে, তাই কি? আর তাইলে ভ্যাকসিন এবং মাস্ক, স্বাস্থ্যবিধি পুরাটাতে আমাদের কত % প্রোটেকশন হবে? আলোচনাতে আমরা অনেকবারই অনেক রকম ভাবে বলছি, কিন্তু এখন পর্যন্ত একবারে আনডাউটেডলি ভালো কাজ করে সেটা কিন্তু মাস্কই। মাস্ক নিয়ে কিন্তু কনফিউশন নেই, 70-80%, 90% নেই, 100%। যদি 2 জন মাস্ক পরে থাকি তাহলে এখন মোটামুটি 100% আমরা কভারেজ পাচ্ছি। এবং এখন পর্যন্ত বাকি যে অথরিটি যেভাবেই বলুক, মাস্ক নিয়ে কোনো কনফিউশনের মতো কোনো কথা নেই। সুতরাং আরেকটা জিনিস কিন্তু অসাধারণ স্টেটমেন্ট আপনার, মানে একজন ডাক্তার এবং বিশেষজ্ঞ এবং সবকিছু নিয়ে আপনি খোঁজ খবর রাখেন। মাস্ক নিয়ে কোনো রকমের কনফিউশন নেই, 92% নাকি 70% এগুলো নাই। কারণ দুই দিক থেকেই যদি মাস্কটা খুব ভালোভাবে পরা থাকে এবং আমরা যদি ওই প্রোটোকলটা মানি, মাস্ক আসলে নাকে মুখটা ঢেকে রাখা, দাড়ির মধ্যে না, সেইটা যদি প্রপারলি মাস্ক পরা সেটা যদি থাকে, তাহলে 100 ভাগ। এই 100 ভাগ নিরাপত্তা নিয়ে কেন আমাদের কোনো আলাপ নাই? কেন মানে এটা তো এমনও হতে পারতো, বাংলাদেশে যে কাপড়ের মাস্কটা তৈরি করা হয় সেটা হয়তো বা ভালো না, একটা কোনো ফার্মাসিউটিক্যালসকে একটা মাস্ক আনার জন্য নিশ্চয়ই আমরা সুযোগ দিতে পারতাম, বা মাস্ক পুরা বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড বা WHO খালি একমাত্র এখনো পর্যন্ত আগামী 1.5 বছর মাস্ক 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 এটা নিয়েও তো কথা বলতে পারতো। সেই জায়গাটা থেকে সরে এসে আমরা কিন্তু ওই $100 নাকি $5 না $6 ওই বাণিজ্যের মধ্যে আছি। এইখানে কি রাজনীতি নাকি বাণিজ্য নাকি স্বাস্থ্য, কোনটা কাজ করছে? এখানে যেটা হয়েছে, মাসুদ কামাল ভাই শুরুতে যেটা বলেছিলেন সেটা কিন্তু মূল প্লেয়ার। এখানে বিজ্ঞান কিন্তু অনেক স্থানে বিজ্ঞান কাজ করে যাচ্ছে, কিন্তু মাঠে দৌড়াদৌড়ি করছেন হলো রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা, এবং এরা অনেকেই ব্যবসায়ী রাজনীতিবিদ একই সাথে। তাই সেজন্য যেটা হচ্ছে যে যত আলোচনা হচ্ছে তত আলোচনা কিন্তু সে বিজ্ঞান ভিত্তিক আলোচনা নয়। আমি আরো একটু স্পষ্ট করার জন্য বলছি, আপনি যদি এই সেরাম ইনস্টিটিউটের সিইও এর বক্তব্য শুনেন, অ্যাস্ট্রাজেনিকার সিইও এর বক্তব্য শুনেন, তাহলে কিন্তু আপনার বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ তারা কিন্তু একই সাথে রাজনীতিকে ধারণ করছে, বাণিজ্যকে ধারণ করছে, বিজ্ঞানকে তেমন কিছু ধারণ করছে না, বিজ্ঞানের ব্যবহার করছে। তো এটার মধ্যে কিন্তু পড়ে গিয়েছি আমরা। তাহলে আমাদের কিন্তু খুব সচেতন ভাবে কাজটা করতে হবে। মুস্তাক ভাই খুব অভিজ্ঞ লোকের মধ্যে বলেছেন যে এই ভ্যাকসিন নিয়ে বেশি বিতর্ক, মানে আমরা যে ইপিআই যে বিশাল সাফল্য অর্জন করছি, সেখানে কিন্তু একটা বড় ধাক্কা এসে লাগতে পারে। আমাদের বাংলাদেশে মনে হয় বিতর্কটা একটু কমিয়ে ফেলা দরকার। আমরা অবশ্যই ভ্যাকসিন চাই, যত দ্রুত আসা যায় তত দ্রুত চাই, খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে চাই, যারা পাওয়া দরকার তারাই পাক, যত জনকে দিতে পারি তত ভালো। কিন্তু বিতর্ক কমানোটা আসলে কিন্তু আমাদের জন্য খুব জরুরি প্রয়োজন আসলে। আমি মানে এই আমাদের শব্দটির পিছনে আমি আপনাদের মতো বিশেষজ্ঞ কিছু চিকিৎসক এবং গবেষকদের দায়িত্বটার কথা একটু মনে করিয়ে দিতে চাই। তাহলে তো আপনাদেরও দায়িত্ব আছে,
আপনারা যারা জিনিসটি জানেন, একেবারে সেই স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন ভাইরাসের গতিবিধি, এখনো পর্যন্ত আমরা ডেঙ্গুর কোনো কিছু আবিষ্কার করতে পারিনি, জিকা বা এইডস নিয়েও তো তেমন কোনো ফলাফল পাওয়া যায়নি। আর যখন একটা অল্টারনেটিভ পাওয়া গেল এই করোনা যতটা সহজে এসেছে, যতটা সহজ বাহন, ততটাই সহজ এটার প্রোটেকশন, এক টুকরো কাপড়, একটা মাস্ক। সেটা নিয়ে আমাদের বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা খুব দায়িত্বশীলভাবে খুব জোরে সোরে আলাপ করলে কি আমাদের এই 3 কোটির পেছনে মানে পার ডোজ কয় টাকা খরচ করব, $2 নাকি $5, সেই আলোচনাটাই তো থাকতো না। এবং নিশ্চয়ই আপনাদের সাপোর্ট পেলে সরকারও এগুলো নিয়ে একটু দ্বিধায় থাকতো না যে আমাদের যে অবস্থা তাতে আমাদের মাস্ক ঠিকঠাক করে পরলেই হবে, আমরা কেন খামাখা কোনো ফার্মাসিউটিক্যালসের থামা ধরা হয়ে থাকবো। আর আমাদের বাস্তবতার কথাটাও একটু বলি, আমাদের যেই সিচুয়েশন, অর্থাৎ প্রতিদিন করোনার যে আক্রান্ত, মৃত ইত্যাদি এগুলোর কথা বলছি, তাতে তো আমাদের এই সাবধানতা, আপনাদের যেসব গবেষণার কথা বললেন অথবা একেবারেই সাধারণ জ্ঞানের কথা বললেন, সেটা তো অনেকখানি কমপ্লাই করে না কি ডাক্তার মুস্তাক হোসেন? জি, একেবারে। আমি যে কথাগুলো বলি বারবার, সেটাই আপনি খুব সুন্দরভাবে বলেছেন। যে আমি বলি যে করোনা ভাইরাসের বিস্তৃতি ঘটবে, আমরা কোটি কোটি মানুষকে টিকা দেব, তার চাইতে এটা অবশ্যই দেব, আমি বলছি না দিব না, কিন্তু করোনা রোগী যারা শনাক্ত হচ্ছেন, টিকা যদি আমাকে প্রোটেক্ট করতে নাই পারে, টিকার বিপরীতে যদি আমার অনিশ্চয়তা থাকে, টিকা নেওয়ার পরে যদি আমার আরো 10টা অসুবিধা হয়, তাহলে আমি কেন $6 করে সরকারের খরচ করব? আমার পিছনে $6 খরচ হোক বা $2 খরচ হোক, এটা তো আমি একজন নাগরিক হিসেবে চাই না। আপনারা কেন অবশ্যই দিব এটা কেন বলছেন? টিকা একটা অপশন থাকবে, কিন্তু আমাদের টিকা একটা রাজনীতি নাকি? আমাদের মানতেই হবে, মানে লাগুক আর না লাগুক আমাদের মানতেই হবে না? এটা একটা চিকিৎসার একটা অংশ, সেটা থাকবে, কিন্তু আমরা জোর দেব করোনা সংক্রমণ প্রতিরোধে। আমাদের সমস্ত মানুষ করোনা শনাক্ত হচ্ছে, তাদেরকে আইসোলেশনে নেবার জন্য সামাজিক সহায়তা প্রয়োজন। কারণ জীবন জীবিকার কারণে যারা স্বল্প আয়ের মানুষ, তারা ভয়ে টেস্ট করতে যাচ্ছেন না, কারণ টেস্ট করলে করোনা ধরা পড়বে, 14 দিন তাকে ঘরে থাকতে হবে, তার খাওয়া পড়া কে দেখবে, তাদের কাজটা চলে যাবে। ওখানে যদি আমি $1 ইনভেস্ট করি, $1 খরচ করি, তাহলে আমার এই কোটি কোটি ডলারের টিকা কিন্তু সবার জন্য প্রয়োজন হবে না। আমরা যদি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য প্রতিষ্ঠান ভিত্তিক, এলাকা ভিত্তিক জোরদার ব্যবস্থা প্রচারণা করি, আমরা ভলান্টিয়ারদেরকে এখানে প্রশিক্ষণ দেই, মাত্র 2 ঘন্টার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা সমাজের কাজে লাগাই, এখানে যদি আমি $1 খরচ করি, তাহলে আমরা কোটি কোটি টাকা খরচ থেকে বেঁচে যাব। তারপরও চিকিৎসার জন্য ঔষধ প্রয়োজন হবে, টিকা প্রয়োজন হবে, সেগুলো থাকবে। কিন্তু কোটি কোটি মানুষের জন্য আমি যদি ভেন্টিলেটর, আইসিইউ, টিকা এগুলো চিন্তা করি, এটা আমি জানি না যে কোনো দেশের পক্ষে সম্ভব নয়। কাজে আমাদের জনস্বাস্থ্য ভিত্তিক ব্যবস্থা, স্বাস্থ্য উন্নয়ন ব্যবস্থা, জনস্বাস্থ্যকে কেন্দ্রে রেখে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং স্বাস্থ্যকে কেন্দ্র রেখে অর্থনীতি ঢেলে সাজানো, এই মৌলিক জায়গায় আমাদের যাওয়া দরকার। যারা এই জায়গাটা তো করোনা যতটা একেবারে ছোট্ট হালকা উড়াল দিয়ে আসে, ওরকম সলিউশনটাও তো ওরকম অনেকটা হালকা। আমি মাসুদ কামালের কাছে একটু শুনতে চাই, অনেকটা সেই জুতা আবিষ্কারের ঘটনার মতো ঘটছে না ব্যাপারটা? যদি আলোচনাগুলি হলো, তাই না? দেখেন ভ্যাকসিন নিয়ে কি আলোচনা হলো, যে ভ্যাকসিনটা কিন্তু আমি এখনো জানি না, এমনও ভ্যাকসিন কিন্তু আছে যে দেওয়ার 2 বছর 3 বছর পরে এর কোনো একটা সাইড ইফেক্ট দেখা দেয়। এই জন্যই একটা ভ্যাকসিন করতে 7-8 বছর লাগে, কিন্তু 10 বছর টেস্ট করে যে আসলে কি হয়েছে, স্ট্যান্ডার্ড 10 বছর বলেন আসলে। তো আমরা তা তো জানি না। আচ্ছা, আবার এই আলোচনায় কি উঠে আসলো যে কোনো রকম সাইড ইফেক্ট নাইকের আপনার মাস্কের, তো মাস্কটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এখন কোশ্চেন হলো একটাই লাগে $5 আর একটা লাগে $5। আমি টাকার পরিবর্তে ডলারটাকে বেছে নিয়েছি। কেন? আমি যদি $5 10% কমিশন করি, তাহলে কি দাঁড়ায়? আর $5 10% কমিশন করলে কত দাঁড়ায়? আমাদের হিসাবটা কোন দিকে যাচ্ছে লক্ষ্য করেন। হতে তো পারতো
অলরেডি আমি দেখলাম কি আজকে একদিকে 3,500 কোটি টাকা ছাড় হয়ে গেছে অলরেডি। টাকা তো ভাই ছাড় হয়ে গেছে নাকি? তার মানে এই টাকাটা যাচ্ছে তো ওদিকে, যাচ্ছে, আমার টাকা যাচ্ছে, সরকারি টাকা যাচ্ছে না, কিন্তু আমি মনে করি আমার টাকা টিকা কিনতে বরাদ্দ আরো 5,500 কোটি টাকা আরো হচ্ছে কিন্তু আলটিমেটলি। তো আপনি 400 কোটি টাকা ব্যয় করলে, সিম্পলি 400 কোটি টাকা ব্যয় করলে আপনি সারা দেশের মানুষকে কার্যকর মাস্ক উপহার দিতে পারেন 6 মাসের জন্য। তো ঠিক আছে, ভ্যাকসিন কাজ হবে কি হবে না, এবং যেই ভলান্টিয়ারের কথা বলে ভলান্টিয়ার তৈরি করা, মানুষের গণসচেতনতা ইত্যাদি, 400 কোটি টাকা আপনি বললেন, 400 কোটি টাকাও তো লাগবে না, আপনি 1 কোটি টাকা খরচ করেন একটা শুধু, আপনি চিন্তা ভাবনা করেন তা তো। কিন্তু এখন সমস্যাটা কি দাঁড়িয়েছে দেখেন, সমস্যাটা দাঁড়িয়েছে এখানে যে ধরেন এই ভ্যাকসিনের তেমন কিছু কাজ হবে না, অথবা সন্দেহজনক কাজ হবে, অথবা বিপদ হতে পারে, এই ধরনের নানা ধরনের প্রশ্ন উঠলো। একদম। তারপরেও যখন আপনি ভ্যাকসিনটা আনবেন, এনে যখন ফ্রন্ট ফাইটার নাম করে কারো কারো লোককে দিবেন, সচিব সাহেব ফ্রন্ট ফাইটার, প্রতিদিন নিউজ হবে কিন্তু সচিব সাহেব কিন্তু ফ্রন্ট ফাইটার, কারণ উনি বাসার থেকে এসি গাড়িতে করে অফিসে আসেন, আবার অফিস থেকে এসি গাড়িতে, সমস্ত সচিবরা ফ্রন্ট ফাইটার হিসেবে ভ্যাকসিন পেয়ে যাবে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ঈর্ষা তৈরি হবে যে আমি পেলাম না, আমি বঞ্চিত বোধ করব। এই বঞ্চনাটা আপনি তৈরি করলেন, এটা কিন্তু হতো না যদি আপনি কাজটা করতেন। দেখেন আমি আরেকটা কথা বলি, দেখেন আমার কিন্তু আরেক দিকে একটু ভয় হচ্ছে যে সাধারণ মানুষ আসলে এত চ্যালেঞ্জ না করে, সবকিছু না জেনে না বুঝে একটা মাস্ক মুখে তুলতেই এত কষ্ট, আর তারা একেবারে হুমড়ি খেয়ে পড়বে। $6 আর $100 ফাইজার তারা দিচ্ছে টাকার গরিমা দেখানোর জন্য, একটা ভ্যাকসিন নিয়ে নিবে। আমার মনে হয় না ফ্রি পেলেও নিজের শরীরে একটা কোনো টিকার নামে 1 ফোঁটা পানিও নিতে চাইবে না। আমি আপনাকে একটা সিম্পল কথা বলে শেষ করে দিই। কিন্তু তারপরেও যদি আপনি টিকা ফ্রন্ট ফাইটার দিলেন, বা মাসুদ কামাল সাংবাদিক ফ্রন্ট ফাইটার, তাকে দিলাম, তার যদি অন্য একটা কোনো কারণে একটা যদি ফোড়াও হয়, তাহলে কিন্তু ওইটা টিকার দোষ হবে। প্রত্যেক দিন এই ভোগান্তি কিন্তু পোহাতে হবে। ওই রিস্কটা আছে, বলছিলেন। আমি একটা সিম্পল কথা বলি, দেখেন পৃথিবীতে যে কোনো পণ্য আপনি উৎপাদন করেন, তারপর সেটা বিজ্ঞাপন করেন, বিজ্ঞাপন করে আরেকটার সঙ্গে প্রতিযোগিতা করেন, তারপর সেটা কিছু বিক্রি হয়, কিছু বিক্রি হয় না। এমন এক বাণিজ্য শুরু হয়েছিল ভাই যে এটা তৈরি হওয়ার আগেই বুকিং দেওয়া হয়ে গেছে আগামী 2 বছরের জন্য। 2 বছরে যা বানাবেন সব আমারে দিবেন। বাণিজ্যটা কিন্তু বিশ্বব্যাপী বাণিজ্য, আমরা বিশ্বব্যাপী বাণিজ্যের খপ্পরে আছি, এতে কোনো সন্দেহ নাই। এবং সেটার মধ্যে রিস্ক আছে, ওরা কিন্তু বলতেও আছে, যেটা প্রমাণিতও না, বলতেছে ইমার্জেন্সি ইউজের জন্য দেওয়া হচ্ছে। প্রত্যেকের টিকার সময় কিন্তু অনুমোদন দিচ্ছে, কিন্তু এই শর্তে যে এটা EUA, তাই না? তার মানে এটা ইমার্জেন্সি ইউজের জন্য দেওয়া হচ্ছে, কিন্তু সেইটা নেওয়ার জন্য মানুষের লাইন, হুজুগটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। পৃথিবীর মানুষ হুজুগে তো নাচাচ্ছে, তারা নাচাচ্ছে, এবং এই নাচের খপ্পরে আপনি পড়ে আছেন। আমার কথা হলো কি, আপনি করেন না ভাই, যে নাচে সে নাচুক, আমার জন্য আপনি কি করলেন? আমি একজন সাধারণ মানুষ, আমাকে একটা মাস্ক দেন না, একটা ভালো মাস্ক দেন। আমি তো না বুঝে ওই কমার্শিয়াল মাস্ক কিনতেছি 2 টাকা 5 টাকা করে। আপনি ভাবেন তো, এই গত 1 বছরে একটা সাধারণ রিক্সাওয়ালা পর্যন্ত সে তো মাস্ক থেকে পড়তে হয়েছে, 2 টাকা থেকে 5 টাকা থেকে কিনছে তো রে ভাই, তার কতগুলি মাস্ক কিনতে হয়েছে। আস্তে আস্তে গেছে, টের পায় নাই, কিন্তু গেছে তো টাকাটা। তো এই টাকাটা অন্য জায়গায় খরচ করতে, সরকারের কি দায়িত্ব নাই? এই যে করোনা, এর জন্য কি রিক্সাওয়ালা দায়ী? রিক্সাওয়ালা দায়ী না, এটা তো তার ব্যক্তিগত রোগ না, এটা একটা সামাজিক রোগ। তো সমাজের কি দায়িত্ব পালন করছে তার প্রতি, এটা কে বলবে? তবে আমি একেবারে এই মাস্ক শুরু থেকে আমরা মাস্কের ব্যাপারে অনেক বেশি, এটি নিউজ নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গেও এই ক্যাম্পেইনের মধ্যে আছেন আমাদের সহযোদ্ধা হিসেবে, যে আমরা মাস্কের ব্যাপারে সবসময় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। কখনো কখনো মনে হচ্ছে যে মাস্কের দাম যেহেতু 5 টাকা বা 10 টাকা এবং কমফোর্টেবল এবং খুব সহজেই পাওয়া যায়, সুতরাং এই জন্য এটা আসলে ম্যাসিভ ক্যাম্পেইন, কেউ এটা কানে নিচ্ছে না। এটা একটা ঠিক জায়গা থেকে একটা বড় আপিল বা উদ্যোগ নেওয়া হবে, সেই জায়গায় যাচ্ছে না। এটার দাম যদি ধরেন 2000 টাকা করে হতো এবং একটা প্রজেক্ট হতো, কেনাকাটার একটা বিরাট ব্যাপার হতো, নিশ্চয়ই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যারা বিভিন্ন জায়গায় এই কনসার্ট অমুক কনসার্টের নামে
500 কোটি টাকা হাতিয়ে নিয়ে যায়, ওরকম যদি ব্যাপার থাকতো তাইলে মাস্ক বাংলাদেশে এখন এতদিনে এটাতে অভ্যস্ত হয়ে যেত। এই ইটস এ ম্যাটার অফ মানি। এই কারণে আসলে এত সহজ জিনিসটা যেটা ডাক্তার মুস্তাক হোসেন আমাদেরকে বারবার করে মনে করিয়ে দিচ্ছেন, উনি অন্তত মানে হাজার হাজার বার এই অনুষ্ঠানেই বলেছেন, এই নিউজ আওয়ার এক্সট্রাতে বলেছেন মাস্ক মাস্ক এবং মাস্ক এবং একটি কাপড়ের মাস্ক। আমরা চায়নার যেসব মাস্ক আছে, সার্জিক্যাল মাস্ক, ডাক্তারদের পরার মাস্ক, সেগুলো দিয়ে অনেকটা পরিবেশ নষ্ট করে ফেলছি, নিজের অভ্যাসটাও নষ্ট করছি। ওটা বেশিক্ষণ রাখা যায় না, পরা যায় না। কিন্তু আমি জানি না কেন সেটা নিয়ে কাজ হচ্ছে না। আমরা টিকা টকের আলোচনায় আছি, টিকা নিয়ে আরও টুকটাক আলোচনা থাকছে আমাদের পরবর্তী পর্বে। একটা ছোট্ট বিরতি। টিকাটক আমাদের আজকে ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। যে কথা বলছিলাম, টিকার রাজনীতি, টিকার ডিপ্লোমেসি, এবং সেই ডিপ্লোমেসিরই অংশ শুরুতেই টিকাটকের শুরুতে যতগুলো শিরোনাম পড়ে শুনেছি তার মধ্যে কিন্তু আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের যে স্পোকসম্যান, তাদের অনেকেরই বক্তব্য আমরা হেডলাইন করেছি, সেগুলো দেখেছি। সুতরাং এক টিকা ডিপ্লোমেসি শুধু বাংলাদেশ ভারত নয়, অন্যান্য দেশের সঙ্গে এর আগে চায়না চেষ্টা করেছে। বিভিন্ন দেশ টিকা সম্পর্কের ভ্যাকসিন তো তাদের থাকবেই। আমাদের এখন কোন জায়গায় আছে যেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হলো, সেটা জানাবেন সহকর্মী আশিকুর রহমান অপু। পুনে সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনার ভ্যাকসিন বাংলাদেশে কবে আসবে এ নিয়ে সংশয় তৈরি হয়েছিল সংস্থাটির সিইও আদর পুনাওয়ালার বক্তব্যে। রোববার রাতে তার সাক্ষাৎকার প্রকাশ করে বার্তা সংস্থা এপি, যেখানে পুনাওয়ালা বলেন মার্চের আগে ভ্যাকসিন রপ্তানির সুযোগ নেই। I said after March we can double our monthly output, but it all depends on the easing of restrictions that the government of India puts on us, and we'll have to go by their guidance and wisdom, because they have said that we cannot export the vaccine or give it to the private market. These have been our discussions at the moment, and I respect that because they want to give it to the vulnerable people. But সোমবার ভারতের একাধিক গণমাধ্যমকে প্রায় একই কথা বলেন পুনাওয়ালা। সারাদিন এ নিয়ে তোলপাড় বাংলাদেশ ও ভারতে। ঢাকায় জরুরি সভা বসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। পররাষ্ট্র দপ্তর ব্যস্ত দিল্লির সাউথ ব্লকের কাছে সত্যিকারের তথ্য জানতে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানায় বাংলাদেশ যথাসময়ে টিকা পাবে। পুনাওয়ালার বক্তব্য অপরিণত বলে অভিহিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ আশ্বস্ত হয় তাতে। ওনারা বলেছেন যে বাংলাদেশ মাস্ট নট বি কনসার্ন অ্যাবাউট ইট। 2 নম্বর উনি বলেছেন যে সেরাম কোম্পানির সিইও যেটা বক্তব্য দিয়েছেন এইটা ওনার ব্যক্তিগত, এটা ভারত সরকারের কোনো পলিসি না, এটা ওনার ব্যক্তিগত এবং প্রিমেচিওর, একটু বেশি আগে বলেছেন। তিনি বলেছেন ভারতীয় সরকার বলেছেন কমিটমেন্ট হ্যাজ বিন মেড এট দি হাইয়েস্ট লেভেল, উইল বি ইমপ্লিমেন্টেড। ভারত সরকারের স্পষ্ট অবস্থান ঘোষণা 24 ঘন্টার মধ্যেই পুরো ইউটার্ন নেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী। মঙ্গলবার দুপুরে নিজের টুইটারে লেখেন তিনি 2টি বিষয় পরিষ্কার করতে চান। 1, ভারত থেকে সব দেশেই টিকা রপ্তানির অনুমোদন আছে, আর 2, তার ইন্টারভিউ নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে সেটি খুব দ্রুত দূর করা হবে। মঙ্গলবার বিকেল হতে হতেই ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আসে আনুষ্ঠানিক সরকারি ভাষ্য। স্পষ্ট জানানো হয় টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। The union government has not banned the export of any one of the COVID vaccines
that is something which should be absolutely clear. So therefore, our request to our media friends would be that we should be on guard when such misinformation is sought to be spread. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। শুধু রাজনীতি নয়, এটা পররাষ্ট্র বিষয়ক হয়ে গেছে, ডিপ্লোমেসি বিষয় এখন এই করোনার টিকা। অথচ এতক্ষণ আলোচনার মধ্যে ডক্টর শাহজাদা সেলিম আমাদেরকে আবার একটু উস্কে দিলেন পুরনো সেই তথ্য যে 100% সেফ যেটা, সেটা নিয়ে আমরা কোনো কথা না। আমরা কি আসলে এই সুপার ডুপার মার্কেটিংয়ের মধ্যে এই ট্র্যাপে পড়ে গেলাম? যদি হাইপোথেটিক্যালি বলি যে এখন হয়তো বা আমরা বুঝলাম, ধরে নিচ্ছি হাইপোথেটিক্যাল শব্দটি আরও কয়েকবার ব্যবহার করতে চাই, কারণে যে এই সব আলোচনার পরে হঠাৎ আমরা বুঝলাম যে টিকা আমাদের জন্য ততটা জরুরি নয়। সুতরাং আমাদের আসলে G2G হোক আর অ্যাগ্রিমেন্ট আর প্রাইভেটলি হোক, আমাদের অতটা ওটা নেই, তাড়াহুড়ো না করলেও চলবে, না দিলে কোনো অসুবিধা নেই, এমন যদি অবস্থা হয়, অর্থাৎ অ্যাটিটিউড এরকম হয় বা অবস্থানটা যদি এরকম হয়, তাহলে কি আমাদের খুব বেশি দ্বিপাক্ষিক অসুবিধা হবে? আবারও আমি ডাক্তার মুস্তাক হোসেনের কাছে যেতে চাই, কোভিড-19 টিকা বিতরণ প্রস্তুতি কমিটির সদস্যের কাছে। দেখুন, আমি প্রথমেই বলেছি যে টিকা নিশ্চয়ই আমাদের প্রয়োজন, কিন্তু এটা একমাত্র বিষয় নয়, এবং অন্যান্য যারা আছেন অনুষ্ঠানে তারাও কিন্তু বলেছেন। আমাদের মহামারী নিয়ন্ত্রণের যে পদ্ধতি, প্রথমেই আমরা দেখব যে মহামারী প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। যদি মহামারী আমরা ছড়ানোটা বন্ধ করতে না পারি, কমাতে না পারি, হাজার হাজার রোগী যদি হাসপাতালে ভিড় করে, সেটি সামলানো কিন্তু মুশকিল। কাজেই সেটি জায়গায় দিতে হবে, এবং যারা শনাক্ত হচ্ছে তাদেরকে আইসোলেশনে নেওয়ার জন্য আমাদের সহায়তা করতে হবে, তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে যারা এসছে তাদেরকে কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য আমাদের সহায়তা করতে হবে, সামাজিক একটা পরিবেশ করতে হবে যেন তারা জ্বর যদি হয় তারা টেস্ট করতে আগ্রহী হয়। এই টেস্টের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে, এখন কিন্তু অনেক টেস্টের ফ্যাসিলিটিস আছে, সক্ষমতা আছে, কিন্তু টেস্ট করার মানুষ কিন্তু কমে গেছে। যদি এরকম আমরা টিকা নিয়ে এভাবে আমরা হতাশ হই এবং টিকা নিয়ে নানা বিভ্রান্তি হয়, দেখা যাবে টিকা থরে থরে পড়ে আছে, টিকা নেবার জন্য মানুষ কিন্তু টিকা কেন্দ্রে আসছে না। আমার প্রশ্নটা যে আমরা এখনো টিকা ঘরে আসে নাই, বাংলাদেশের ঘরে, এবং যদি যেই বিভ্রান্তি অথবা ভয়, এটা কি গভর্নমেন্ট পারলো কি পারলো না ইত্যাদি এইসব প্রশ্ন উঠেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে যে তারা নিজেরা যোগাযোগ করে আসলে টিকাও আনতে পারে না, এটা একটা পলিটিক্যাল হয়তো লাইন হতে পারে। তো সেই সব জায়গা থেকে আমাদের যে স্বাস্থ্যগত বাস্তবতা বা আমাদের যে হ্যাবিট অথবা আমাদের যে জানাশোনা, তাতে যদি আমরা আজকে হঠাৎ করে সবাই রিয়েলাইজ করি যে আমাদের মাস্ক অনেকখানি জরুরি টিকার চেয়ে, আর সরকারের খরচটা আমরা হয়তো হতে দিব না, তা আর সরকার যদি সিদ্ধান্ত থেকে একটু দূরে যায়, তাহলে কি আমাদের কোনো ডিপ্লোম্যাটিক অসুবিধা হওয়ার সুযোগ আছে কিনা? না, টিকা আনবার জন্য যে প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টা থাকবে, কিন্তু তার জন্য আমাদেরকে প্রদর্শন করা প্রয়োজন নেই। এটা নিশ্চয়ই অনেকে বলবেন বোকার মতো প্রশ্ন, ওকে বোকার মতো প্রশ্ন, কিন্তু এটা তো ধরে নিলাম আমরা, যেহেতু আপনারা আমাদেরকে বোঝালেন যে টিকা দেই আর না দেই আমার তো মাস্ক পরতেই হবে, টিকা দেই আর না দেই এই সোশ্যাল ডিস্টেন্সিংটা করতেই হবে, তার উপরে আমরা টিকা দেবার পরেও কিন্তু নিরাপদ নই 100%। আর উল্টো দিকে আমি যদি শাহজাদা সেলিমের কথাটি আবারও রিপিট করি যে দুই পক্ষই যদি আমরা খুব ভালোভাবে মাস্কটা ব্যবহার করি, নিয়মিত ব্যবহার করি, তাহলে আমরা কিন্তু 100% সফল, অর্থাৎ আমরা করোনাটাকে একটু দূরে রাখতে পারবো। সেই বাস্তবতায় যদি এখন এই টিকার রাজনীতি, টিকার ব্যবসা, টিকার মার্কেটিং, এইসবের মধ্য থেকে হঠাৎ করে আমরা যদি একটু পিচ টান দিই, তাহলে কি আমাদের আসলে দেশে দেশে বন্ধুত্বে সমস্যা হতে পারে কিনা? আমি এই জায়গাটি আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি, যেহেতু একটি কমিটি আপনি হেড করছেন। আমার এই প্রশ্নটি অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমকে করতে চেয়েছিলাম, উনি আমাদের সঙ্গে এখনও যোগ দেননি, যদিও বলেছেন আমাদের সঙ্গে থাকবেন এই আলোচনায়। ডক্টর মুস্তাক এই প্রশ্নটির উত্তর দেবেন। না, আমরা পিছিয়ে আসার প্রয়োজন নেই, কিন্তু এজন্য আমাদের অতিরিক্ত
অস্থির হওয়ার দরকার নেই। আমরা টিকা সংগ্রহ করার জন্য অবশ্যই চেষ্টা করব, কারণ টিকা আমাদের করোনা প্রতিরোধের অন্যতম একটি হাতিয়ার, এটাকে আমরা বাদ দেব না। কিন্তু এটি আমাদের একমাত্র বিষয়, এটা পরিণত করা যাবে না। আমরা টিকার জন্য যেভাবে সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার টিকা আনবো, তেমনি ভাবে অন্যান্য উৎস থেকে চীনের টিকা বের হয়েছে, রাশিয়ার টিকা বের হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না এবং ফাইজার, সেটি হয়তো আমাদের দেশে অতি শীতল তাপমাত্রায় রাখা খুব মুশকিল। তবে ব্যক্তিগতভাবে যদি কোনো মানে ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেটা আনতে পারে এবং সীমিত আকারেও যদি হয়, আমরা সব ধরনের টিকা আনতে আগ্রহী, এবং যার জন্য যেটা ব্যবহার করতে পারে সেটা ওপেন করা দরকার। কাজে সেগুলো টিকাগুলো একে একে বাজারে আসছে। অন্তত পক্ষে 14টি টিকা কিন্তু তৃতীয় পর্যায়ের ট্রায়ালে আছে। এর মধ্যে ভারতের বায়োটেক তাদের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না করলে ভারতের সরকার তাদেরকে এমার্জেন্সি ইউজ করবার জন্য অনুমতি দিয়েছে। এই ভারতের বায়োটেকের যে টিকাটা, সেটা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল যে টিকা তৈরি করার যে পদ্ধতি সেটা অনুসরণ করেছে, যেটা চীনের সিনোভ্যাক এবং সাইনোফার্মার 3টি টিকা তারা করেছে। কাজে এই সবগুলোই জন্য আমাদের খোলা রাখতে হবে আমাদের দেশের জনগণের প্রয়োজনে, কিন্তু এটি একমাত্র বিষয় করা যাবে না, একমাত্র হাতিয়ার নয়। ডাক্তার মোস্তাক হোসেন যেটা বললেন, কিন্তু এটা কয় মাত্র অপচয় হবে ডাক্তার শাহজাদা সেলিম? এখানে মোস্তাক ভাই যেটা বলে সেটা বাস্তবতা। আমি একটু যদি আমার মতো করে বলি, সেটা হলো যে আমরা বাংলাদেশের মানুষকে কোভিড মহামারীর হাত থেকে রক্ষা করতে চাই। তাহলে আমাদের এই বাংলাদেশের টোটাল পরিস্থিতিকে বিবেচনা করে আমি কি করতে পারি যেটা আমাদের মানুষকে রক্ষা করতে পারবে, সেটা কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থায় 1 নম্বরে হবে। সেটা কিন্তু মোস্তাক ভাই বহুভাবেই বলেছেন। এখানে কিন্তু দৃশ্যমান ঘাটতি রয়ে গেছে, বিশেষ করে গত কয়েকদিনে যেখানে পৃথিবীর অনেক দেশে আবার নতুন করে লকডাউন হচ্ছে, মানে নতুন করে অনেক রোগী, অনেক মানুষ মৃত্যুবরণ করছে, আমাদের দেশেও কিন্তু সেটা রয়ে গেছে। কিন্তু এই সচেতনতা তৈরি করার পদক্ষেপ কিন্তু এখন আমাদের এত ঢিলেঢালা হয়ে গেছে যে মাঝখানে আমরা শেষ ধাপ থেকে, মানে মানুষ মাস্ক না পরলে জরিমানা করা হবে, এটা শেষ ধাপ বলছি। মানে আগে মানুষকে বোঝাতে হবে, আগ্রহী করতে হবে, নমুনা প্রদর্শন করতে হবে, সরবরাহ বৃদ্ধি করতে হবে, তারপরে যদি কেউ না করে তাকে শাস্তি দেওয়া হবে। তো এই শাস্তিটাও দেওয়া হয়ে গেছে, কিন্তু গত কয়েকদিনে কিন্তু সেটা আর কোনো দৃশ্যমান পদক্ষেপ আমাদের কাছে দেখা যাচ্ছে না। আমরা টিকার মূল্য ঝুলিয়ে রেখেছি যে আমাদের জানুয়ারিতে টিকা চলে আসবে, সুতরাং এর মধ্যে যা হবার হোক, টিকা এলে তো আর কিছুই হবে না, এরকম একটি ভুল ধারণার মধ্যে আমরা বসবাস করতে শুরু করেছি। আমি বলছি যে মাস্ক পরাটা আমরা ভুলে গেলাম, কিন্তু টিকার আশায় আছি। টিকাটাও আমাদের জন্য সুরক্ষা নয়, এটা তো দুই দিক থেকেই অপচয়, তাই নয় কি? না, সেটা হতে পারে, কারণ টিকা নিয়ে যে বৈজ্ঞানিক অবস্থানটা, আমরা শুধু সেদিকেই থাকি, আমরা তিনজনই একই পরিবেশের লোক। তাহলে আমরা কিন্তু টিকা দিয়ে মানুষকে রক্ষা করতে পারলাম, এটা যদি জিজ্ঞাসা করেন আমরা কিন্তু বলতে পারবো না। কারণ বরং আনোয়ার ইকবাল ভাই স্পষ্টভাবে বলেছেন যে টিকা নেওয়ার পরেও আপনাকে মাস্ক পরতে হবে, কতদিন পরতে হবে, 1.5-2 বছর হতে পারে, 3 বছর হতে পারে। তাহলে এই পরিবেশটা কিন্তু এখনো কার্যকরী, তখনও কার্যকরী। তাহলে এটাকে কেন আমরা বেশি সবার আগে এগিয়ে আনবো না? তাহলে হাসপাতালগুলো, কর্মক্ষেত্রগুলোকে যদি আমরা, এটা কি শুধু আমাদের জন্যই প্রযোজ্য, নাকি আমরা বলছি যে যেখানে ব্রিটেনে অলরেডি শুরু হয়ে গেছে তাদের টিকা দেওয়ার, যিনি টিকা নিয়েছেন তার কি আর মাস্ক পরতে হবে না? ওদের মানে নতুন ধাপ ইত্যাদি নানান কিছু শুরু হয়েছে, তাদের বেলায় তো নিশ্চয়ই একই অবস্থা। ব্রিটেন কিন্তু একই সাথে টিকা দিচ্ছে, একই সাথে লকডাউনও করছে, কারফিউ দিচ্ছে। তাহলে এটা কিন্তু টিকার দিকে তাকিয়ে পদক্ষেপগুলোকে কিন্তু স্থগিত করেনি, সেগুলোকে কিন্তু এনফোর্স করেছে। আমরা কিন্তু যত পারা যায় ঢিলেঢালার দিকে আগাচ্ছি, সাথে তাকিয়ে আছি কে কি বলছে সেদিকে, আমাদের ভিতরের লোক, বাইরের লোক, আমরা সেদিকে সবাই উন্মুখ হয়ে বসে আছি। এটা দিকে উন্মুখ হওয়ার সুযোগ নেই। মুস্তাক ভাই যেটা বলেছেন, টিকা আসবে, নির্দিষ্ট পলিসিতে আসুক, কিন্তু মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোকে যতটা বেশি সম্ভব, এবং এখানে কিন্তু খুবই কম পয়সা খরচ হবে, খুব কম টাকা খরচ হবে। মাসুদ ভাই যেটা নিয়ে বারবার বলছেন, খুবই কম টাকা খরচ হবে, কিন্তু ফল কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে আমরা পেতে পারি। জি, আপনার কে শুনছে এই কম টাকার হিসাব নিকাশ? একটা ছোট্ট বিরতিতে যাব, টিকা টকের আছি আমরা, একেবারে শেষ বিরতির পরে ফিরছি।
ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা টিকা টক আমাদের আলোচনার একেবারে শেষ ভাগে আছি। আমরা নানা রকমের ইনফরমেশন বিভ্রান্তিতে এক ধরনের মার্কেটিং যে ফাঁদ, সেই ফাঁদে পড়েছি। মাসুদ কামাল একটু আগে খুব মজা করে বলছিলেন যে ব্যাপারটি একটা হুজুগ, যে লাগুক আর না লাগুক, কাজ করুক আর না করুক, টিকা আমাদের লাগবেই। এবং এই হুজুগকে যদি আমরা অন্য ভাষায় বলি, এটাই আসলে এক ধরনের বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে টিকার জন্য অপেক্ষা করছি। উল্টো একটা হুজুগ কি করা যায় কিনা, যেত কিনা? ডক্টর আনোয়ারুল ইকবাল, খুব ছোট্ট করে, হাতে খুব বেশি সময় নেই, যোগ করবেন। উল্টো হুজুগ কি করা যায় না, যে টিকা কাজ করুক আর না করুক আমরা মাস্কেই থাকি, যেটা শাহজাদা সেলিম বারবার করে বলার চেষ্টা করছেন। ঠিক আছে, আপনারা টাকা পয়সা খরচ করতে চান করেন, মাস্কের দামই $6 করে দেন, তাও মানুষ মাস্কটা পড়ুক। জি, একদম আপনার সাথে আমি 100% একমত। এবং আমি একটা অর্গানাইজেশন এটা স্লোগানই দিয়েছি, মাস্ক অর ভ্যাকসিন। তো সুতরাং মাস্কটা আপনার মাস্ক, এটা করতেই হবে, এটা আমাদের সেলিম ভাই, মোস্তাক ভাই বারবার বলে গেছেন। কিন্তু ভ্যাকসিনটা কিন্তু টুডে টুমরো লাগবে। কেন লাগবে বলছি, যেমন আমাদের স্মল পক্স, এটা যখন ইরাডিকেট হয়েছে, এটা কিন্তু হয়েছে ভ্যাকসিনের মাধ্যমে, ঠিক আছে? কিন্তু এখন আমরা যে ভ্যাকসিনের জন্য যে হইচই করছি, অস্থিরতা করছি, এটাতে কিন্তু ভ্যাকসিনের এখন পর্যন্ত মান সম্বন্ধে আমরা আসলেও জানি না। সেলিম ভাই কিন্তু এই কথাগুলো বলে গেছেন। কিন্তু ভ্যাকসিনকে আবার একদম বাদ দিয়ে দেবেন না, কারণ ভ্যাকসিনটা টুডে টুমরো কিন্তু আপনার লাগবে। আর আমাদের দেশের রেসপেক্টে আমরা কিন্তু এই যে 10 মাস হইচই করে গেলাম বিভিন্ন মিডিয়া, আপনিও তো কম কষ্ট করেননি, কিন্তু আমরা কি 10% এর বেশি মানুষের মুখে কি মাস্ক পরাতে পেরেছি? আমরা কি আসলে লকডাউন দিয়েছিলাম? স্মল পক্সের সঙ্গে কি আমরা করোনার এই যে বিস্তার, সেটাকে তুলনা করতে পারি? একই মাধ্যম না, মাধ্যম এক না। কারণ আমি জাস্ট বলছি, এই কারণে বললাম যে স্মল পক্সটা ডাইরেক্টলি মানুষের মধ্যেই হয়েছিল, আর করোনা ভাইরাস কিন্তু দুটো প্রাণীর মধ্যে হয়ে তারপর রিজার্ভারের মধ্যে আপনার হয়ে তারপরে ছড়ানোর, যে স্মল পক্সের যে ছড়ানোর যে প্রক্রিয়া, মাস্ক তো আমাদের এই করোনার জন্য একটা প্রথম একটা প্রোটেকশন। এটাও বলি, আমরা যে মাস্কটা ব্যবহার করি, কাপড়ের মাস্কটা তো সেদিন আসলো, আমাদের এই মাস্কটাও কিন্তু আপনার 70% প্রোটেকশন দেয়। কিন্তু প্রত্যেকটা মাস্কের গায়ে কিন্তু লেখা আছে ব্যাকটেরিয়াল প্রোটেক্টেড মাস্ক। ভাইরাস প্রোটেকশন দেওয়ার মাস্ক কিন্তু তেমন একটা নেই, দুই একটা ছাড়া। সেই জন্যই বলছি, দুইজনেই যদি আমরা পড়ি, তখন সেটা গিয়ে 90% গিয়ে দাঁড়ায়। আদারওয়াইজ মাস্কও যে আপনার একদম 100% প্রোটেকশন দিবে তা কিন্তু না। বাট আমরা যে চিত্রটা আমাদের দেশে দেখছি, আমরা কিন্তু কোন স্টেপস এর মাধ্যমে আমাদের ডেথটা কমাতে পারিনি। আমরা কিন্তু এজ এ হোল জাতি হিসাবে আমরা বিভিন্ন ভাইরাসের সাথে এক্সপোজ, যেমন আমাদের চিকুনগুনিয়া হয়, আমাদের ডেঙ্গি হয়, আমাদের নিপা ভাইরাস হয়, আমাদের অন্য করোনা ভাইরাস হয়, আমরা ভাইরাল ডায়রিয়ায় ভুগি। এই কারণে কিন্তু এটাকে বলে ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি, যে কারণে কিন্তু আমাদের বডিতে কিছু কিছু এইটার এগেইনস্টে না অন্য অ্যান্টিবডি আছে, যে প্লাস আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি, আমাদের কিন্তু অনেক এরকম বয়স্ক লোক কিন্তু তেমন নেই। প্লাস আমাদের ফুড হ্যাবিট, আমরা কিন্তু সেই পরিমাণে স্পাইসি ফুড খাই, যেখানে কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড দেখবেন আদা এবং হলুদ খেতে বলছে। আমরা কিন্তু এটা আমাদের নিত্য প্রয়োজনীয় ফুডের সাথে কিন্তু এগুলো খাচ্ছি। এগুলো সব ফ্যাক্টরি কিন্তু আমাদেরকে এই মৃত্যুর হাত থেকে কিন্তু রক্ষা করছে। বাট আমাদের আক্রান্ত কিন্তু সেই রকম আছে, কারণ আমরা গ্রামে গঞ্জে টেস্টটা করছি না। কিন্তু গ্রামগঞ্জে সেভাবে কোনো আমরা আক্রান্ত বা মৃত দেখছি না। গ্রামগঞ্জে একেবারে আদার বাদার পাহাড় ঘোরারও অভিজ্ঞতা হয়েছে, যে দেখে আসার জন্য কি অবস্থা করোনার। বা কিছু মাস্কের কথা বলছিলাম, মাস্ক দিয়েই আমরা শেষ করতে চাই। ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডির কথা বললেন, এটা তো আমাদের জন্য একটা ব্লেসিং। সেই সময় আমরা এখন কয় টাকায় ভ্যাকসিন নিব, কয় টাকায় নিব না, সরকার নেবে নাকি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিতে হবে, এগুলো নিয়ে আমরা একটা ইনফরমেশন ঘোলাটে করে একটা ট্র্যাপের মধ্যে আছি। এবং এটা নিয়ে রাজনীতিও হচ্ছে, এটা নিয়ে বাণিজ্যও হচ্ছে, এটা নিয়ে বিভ্রান্তিও হচ্ছে, এটা নিয়ে এক ধরনের জুয়া খেলা হচ্ছে। সেই জায়গায় আমরা আগেই সারেন্ডার করেছি। এরকম একটি সস্তা জিনিস, একটা কাপড়ের জিনিস, যেটা আমরা বলছি যে আমাদের মাস্কই হোক আমাদের ভ্যাকসিন, সেটা হয়তো সকলে ওইভাবে বিশ্বাস করবেন না। এটাকে কি একটু দাম বাড়িয়ে দিলে
এইরকম একটি হুজুগ করলে হয় কিনা? মাসুদ কামাল, শেষ বক্তব্য আপনাকে দিয়ে শেষ করব। দেখেন, আমি একটা ঘটনা বলি আপনাকে। আপনি গত কয়েকদিনে শেয়ার বাজারের খবর রাখেন? রাখি। শেয়ার বাজারে সবচেয়ে বেশি দর বেড়েছে কোন কোম্পানিটার? বেক্সিমকোর। কেন? সেই একই জিনিস, কিন্তু বেক্সিমকো ভ্যাকসিন আনতেছে, জাস্ট হুজুগ, কিন্তু এই হুজুগে শেয়ার বাজারে বেক্সিমকোর দর বেড়ে গেছে। আবার যেই না মাত্র আপনার পুনাওয়ালা বললেন ভ্যাকসিন দিচ্ছেন না, ওই মাত্র কিন্তু আবার শেয়ার বাজারের দামটা কমে গিয়েছিল, আবার বাড়া শুরু করেছে। তো জিনিসটা হলো জানেন, ব্যবসা তো একদিক দিয়ে হয় না। শেয়ার বাজারের দাম আরো বাড়বে ইনশাল্লাহ, আপনি টেনশন করেন না, আরো বাড়বে, আরো ব্যবসা হয়ে যাবে। অনেক কিছুতে ব্যবসা হয়ে যায়। যারা ব্যবসা করতে জানে, আমার এগুলো নিয়ে কোনোই আপত্তি নাই। যারা ব্যবসা করতে পারে, এটা তাদের এক ধরনের উচ্চ মাত্রায় বুদ্ধি, এবং এই বুদ্ধি খরচ করে তারা ব্যবসা করে, এটার রিটার্ন তারা পাবেই। কিন্তু যেই অসহায়ত্ব আমাদের মধ্যে, যে সরকার খরচ করুক $6 বা বেক্সিমকো খরচ করুক, বা আপনি খরচ করেন বা আমি খরচ করি, তাতে আমার আসলে সম্পূর্ণ সুরক্ষা নেই, ভ্যাকসিনে নেই এখনো পর্যন্ত, বিজ্ঞান তাই বলে। বরং একটা রিস্ক নিয়ে মানে চান্স নিচ্ছি যে আমার যে কোনো কিছু হতেও পারে, নাও হতে পারে, করোনা আক্রান্ত হতেও পারি, অথবা অন্য কিছুর একটা সাইড ইফেক্ট হতে পারে। যেটাই কোনো সাইড ইফেক্ট নেই, সেটা আমরা সস্তা বলে ক্যাম্পেইন করতে পারি। এটাকে আপনি $6 করে দেন না, চাইলে বেক্সিমকোকেই দিয়ে দেন এই $6 করে একটা মাস্ক বিক্রি করার একদম সোল এখতিয়ার। তাতে কি অসুবিধা? অন্তত বাংলাদেশের মানুষ তো একটু সুরক্ষা পায়। এরকম একটি হুজুগ কেন ওঠে না? উঠানো যেতে পারে, কারণ ওখানে কিন্তু $6 হলে কিন্তু ওখানে আসবে, ওটা কিন্তু বাস্তবায়ন হবে, কারণ ওখানে কমিশনটা নিশ্চিত হবে, ওখানে কমিশনটা আসবে, ওটা বাস্তবায়ন হবে, ওটা দেখবেন সবাই তো সিরিয়াসলি নেমে গেছে। এখন তো দাম কম, এবং আমি তো মনে করি মাস্কটা আপনি ফ্রি অফ কস্ট গভর্নমেন্ট দিতে পারে প্রত্যেকটা গার্মেন্টস কে, যদি বলে তো কোনো অসুবিধাই নেই। ফ্রির কারণেই মাস্ক পপুলার হয়নি। আপনি মাস্ক $6 করে দেন, তাও অন্তত বাঁচিয়ে। আর ওই যে মাস্কের আপনি একটা কথা বলেন না, আমরা এখন ব্যাক করতে পারি কিনা, হাইপোথেটিক্যাল বলেন না ভাই, টাকা তো ছাড় হয়ে গেছে, টাকা তো ছাড় হয়ে গেছে, কাজে কোনো সমস্যা নাই। না, কিন্তু ছাড় হওয়া তো এ ছাড়ই তো শেষ ছাড় নয় তো, আরো ইত্যাদি নানান দফা ইত্যাদি হচ্ছে। তো একদিনে শেয়ার বাজারের মানে উত্থান পতনের মতো আপনি তো দেখলেন। আবারও নতুন হেডলাইনে আমরা পড়লাম 5,000 কোটি টাকা আরো বরাদ্দ, তারপরে কালকে আরো বরাদ্দ হবে। এগুলো নিয়ে তো নিশ্চয়ই দেন দরবার হচ্ছে। তার বাইরে কি আমাদের আরেকটু নতুন করে আমাদেরকে একটু বাঁচতে দেওয়া যায় কিনা? এক লাইন দিয়ে শেষ করতে চাই। টিকাটক, ধন্যবাদ সকল আলোচকদের। মাসুদ কামাল শেষ করবেন। ওটাই আর কি, আমরা যদি পারতাম তাহলে ভালো। আমার কথা হলো কি, ব্যবসায়ীরা ব্যবসা করবেন, ওদের বুদ্ধির কাছে আমরা নস্যি, আমাদের কিছু নাই। বাট আমাদের তো আকুতিটা আছে। আমাদের আকুতিটা হলো ভাই, আমরা গরিব মানুষ, আমাদের টাকাটা খরচ করার সময় একটু সাবধানে করেন। আবারও বলি, আমাদের মাস্ক আপাতত, মাস্ক আমাদের মাস্ক হোক, আমাদের মাস্ক হোক, আমাদের কথা হলো ভাই, আপনারা ভ্যাকসিন দেন, ভ্যাকসিন কিনেন, যা ইচ্ছা তা করেন, আমাদের মাস্কও দেন, আমাদের মাস্ক, আমাদের ভ্যাকসিন হোক, আমাদের ভ্যাকসিন আপাতত। অনেক অনেক ধন্যবাদ আজকের টিকাটক অনুষ্ঠানে যারা আলোচকরা ছিলেন, এবং ধন্যবাদ দর্শক আপনাদের সকলকে। সবাইকে শুভরাত্রি। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে।